তাহলে ভয়ের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, না ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই। একটু প্লিজ শেয়ার করবেন আপনাদের পেজ গুলাতে, হুম হুম। আপনিও শেয়ার করবেন। না আমি বলছি তো, আমি তো শুধু বলি যখন ভ্যাকসিন নেন সুবিধা সুযোগ কাজ করে নেন। গ্রামের মানুষ এগুলো নেয় না, মাস্কও পরে না, যারা ভ্যাকসিন নিতে চায় না, যে আমাদের কাছে করোনা আসবে না, খাওয়া খায়, গ্রামের মাস্ক পরেই না, হ্যাঁ দু একজন পরে। আমাদের ওখানে মাঝখানে ফুলফুলা শরীর দর্শন পাখি লাখ লাখ মানুষ 3 দিন ব্যাপী হয়, হ্যাঁ কোনো কিছু তার উপর নেই। আমরা অনুষ্ঠান শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস ধর্ম নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 24,87,000 মানুষ। আমাদের ইউকের অবস্থা দীর্ঘদিন পর উন্নতির পথে। ব্রিটেনের কোভিড এর ভ্যাকসিন প্রায় 1,80,000 মানুষকে দেওয়া হয়েছে। এতে প্রায় 85% মানুষ সংক্রমণ সংখ্যা কমেছে বলে অভিজ্ঞ মনে করছেন। চিকিৎসকরা বলছেন ভ্যাকসিনের পরে ইউকেতে মানুষের মধ্যে অ্যান্টিবডি গড়ে উঠেছে। বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির সংখ্যা অনেকটা নিচে নেমে এসেছে। কোভিড-19 কারণে বেকার সমস্যা বেড়ে চলছে। বেকার সমস্যা মূল ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এর জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকে এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্র নেতা বিএনপি উপদেষ্টা জনাব হাবিবুর হাবিব। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, হেলথ এন্ড উপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, ব্রিটেনের একটি শহরের সাবেক মেয়র, বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান। আছেন প্রবাস উত্তরাঞ্চল ব্যুরো চিফ রিপন দাস। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সংলাপের শুরুতে আমি যাব আমাদের উত্তরাঞ্চলের ব্যুরো চিফ রিপন দাসের কাছে। কোভিড-19 এর আপডেট। আমরা জানি এই উত্তরাঞ্চলে বেকার সমস্যা অনেক দেখা দিয়েছে এবং এখন অনেক মানুষ বেকার, তাদের বিষয়ে জানতে যাব রিপন দাসের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলে রাখি, বাংলাদেশের এখন পর্যন্ত করোনা পরিস্থিতির কথা যদি বলি, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেকটাই ভালো। কারণ হচ্ছে যে এইখানে আক্রান্ত হয়েছে কম, মৃত্যু হয়েছে কম, অন্যান্য দেশের তুলনায় বলছি। তারপরেও আমাদের দেশে সরকারি পর্যায়ে যেভাবে সচেতনতা তৈরি রিপন দা, আপনি একটু আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে বলছি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যদি কথা বলি, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশের অবস্থাটা অনেকটাই ভালো। কারণ হচ্ছে যে একদিকে যেমন সরকারের একটা সহযোগিতা ছিল, বা সচেতনতার জায়গার কথা যদি বলি সেটা যেমন ছিল, তেমনি কিন্তু এই দ্রুত আবার আমরা যে ভ্যাকসিনটা পেয়েছি এটাও আমাদের কারণে অনেক একটা বলা চলে যে সৌভাগ্য আমরা, যে এই যার কারণে আমরা কিন্তু অনেকটাই এখন পর্যন্ত ভালো আছি। তারপরও আরো ভালো হতো। আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে মানুষ সচেতন, করোনা যে একটা ভয়াবহ একটা ভাইরাস, এটা যে মানুষের শরীরকে যখন ঢুকবে মানুষ যে মারা যায়, এই যে একটা বার্তা, এইটাও কিন্তু মানুষ জানতো না গ্রাম পর্যায়ে। বিশেষ করে শহরের মানুষটা অনেকটাই সচেতন, অনেকটা জানতো, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এটা জানতো না। তো যাই হোক, শেষ পরিস্থিতিতে একটা বছর পরে যখন এই যে এখন যে ভ্যাকসিন চলে এসছে, এটার পর্যায়ে কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে যদি মৃত্যুর সংখ্যা বলি, যদি সুস্থতার সংখ্যা বলি, সেটাও কিন্তু মোটামুটি একটা ধারাবাহিকতার মধ্যেই রয়েছে, কম পর্যায়ে রয়েছে। নতুন করে কিন্তু আজও আক্রান্ত হয়েছে 399 জন, এবং এই নিয়ে মোট আক্রান্ত 5,44,116 জনের মতো। আর এই ঘটনায় আজকে মৃত্যু হয়েছে প্রায় 18 জনের মতো, যা ধারাবাহিকভাবে এইরকমই 16, 17, 18, 20 এই যে একটা এই পর্যায়ের মধ্যেই রয়েছে। এই নিয়ে সব মৃত্যু বর্তমানে 8,374 জনের মতো। আর মোট সুস্থ হয়েছেন আজকে গত 24 ঘন্টায় 824 জন, এবং সুস্থ হচ্ছে 4,92,887 জনের মতো। আর মোট পরীক্ষা করা হয়েছে 12,748 জন গত 24 ঘন্টায়। এই নিয়ে মোট পরীক্ষা হলো 3,97,1,05,524 টি মোট পরীক্ষা।
তো উত্তরাঞ্চলের কথা যদি বলি, শুরুর দিকে কিছু আগে যেমন একটা শীতের প্রবণতা ছিল, সেই সময় কিন্তু মোটামুটি মানুষের ভিতর এক ধরনের একটা ছিল, ভয় সংখ্যা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে একটু গরম পড়ার কারণে মানুষের সুস্থতার কথা যদি বলি সেটা একটু মোটামুটি ভালোই আছে, এবং হাসপাতালগুলোতে ওই ধরনের কোভিডের রোগীর চাপ আমরা ওই রকম দেখছি না। এখন বেশিরভাগই দেখছি যে যারা রেজিস্ট্রেশন করে টিকা নিচ্ছে এইটার চাপটাই আমরা বেশি দেখছি। আর যদি একটু নদী অঞ্চলে, চর অঞ্চলে, কুড়িগ্রামের কথা যদি বলি, কুড়িগ্রাম এদিকে বগুড়া গাইবান্ধার যে যমুনার অববাহিকায় যে লোকজনগুলো বসবাস করেন, তারা কিন্তু এখন পর্যন্ত করোনা টিকা সম্পর্কেও জানে না। মূলত সত্য কথা, আমরা কিছুদিন আগে একটা খবরের জন্য গিয়েছিলাম, সেখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম, চরের একজন বাসিন্দাকে, যে আসলে আপনি করোনার জন্য কিভাবে সতর্ক থাকেন। বলছেন যে আসলে করোনা কি আমরা সেটাই তো জানি না, টিকা তো দূরের কথা, আমরা টিকা কি জন্য নিব, টিকা তো ছোট ছোট শিশুদের দেয়া হয়, আমাদের কেন দিবে। এই যে বিষয়গুলো, এই অবস্থায় কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে। কিন্তু শহরে একটু ভিন্নতা, শহরে আমরা দেখছি মোটামুটি আমাদের বগুড়ার কথা যদি বলি, 3টি হাসপাতালে করোনা টিকা দেয়া হচ্ছে। বগুড়া মোহাম্মদ আলী 250 হাজার বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ হাসপাতাল বগুড়া, এবং হলো যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, এই 3টি হাসপাতালে করোনা টিকা দেয়া হচ্ছে। আমরা কালকেও একটা ফিল আপ করতে যে দেখি 2টা হাসপাতালে কিন্তু আর জায়গাই নেই, মানে করোনা টিকার জন্য অধিক মানুষ অ্যাপ্লাই করেছেন এবং টিকা নিচ্ছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও এখন দিচ্ছেন, কারণ যে সেটা যেহেতু বড় পরিসরে, প্রায় 1200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যার কারণে সেখানে সুবিধাটাও অনেক বেশি রেখেছেন। এই পর্যায়ে এখন মোটামুটি যদি বলি যে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছেন, করোনা সতর্কতা মানুষ নিয়ে চলছেন, যতটুকু বলবো ততটুকু হচ্ছে যে বেশি আগ্রহ দেখাচ্ছেন যে করোনা টিকা নিলেই বুঝি আর করোনা হবে না, কিন্তু এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যার পরে আবার নিতে হবে। তো মোটামুটি এই বিষয়ে মোটামুটি মানুষ এখন একটা স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করছেন। আর একটু যদি বেকার সমস্যা নিয়ে বলেন, যে আপনাদের উত্তরাঞ্চলে এই কোভিড এর ফলে কি পরিমাণ মানুষ বেকার হয়ে পড়েছেন? এইটা আমরা যখন একদম কোভিড এর চূড়ান্ত একটা পর্যায়ে ছিল, রেড অ্যালার্ট যখন ছিল, তখন কিন্তু তখনকার কথা যদি একটু বলি, যে বিভিন্ন হচ্ছে যে বিভিন্ন কারখানা তথা গার্মেন্টস থেকে যখন কর্মী ছাঁটাই করা হচ্ছিল, ছুটি দেওয়া হচ্ছিল, তখন কিন্তু মানুষের একটা বেকারত্বের ভাবটা বেশি ছিল। এখন যেটা হয়েছে যে এই ধীরে ধীরে কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার কারণে, কিছু গার্মেন্টস খুলে দেওয়ার কারণে মানুষ যেভাবে চলে গেছে, কিছু মানুষ আছে যারা হয়তো সেই জায়গায় আবার ফিরতে পারে নাই, তাদের কর্মটা চলে গেছে, তারা একটু গ্রামে এখন তারা কোনো না কোনো কিছু করে খাওয়ার চেষ্টা করছে। আমরা কিছুদিন আগে এরকম একটা সংবাদের ভিত্তিতে গিয়েছিলাম যে এক কর্মী, গার্মেন্টস কর্মী ছিল, যিনি আর চাকরি পাচ্ছেন না, তিনি এখন কাঠ মিস্ত্রির কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, তার অবস্থানটা এখন এইরকম হয়েছে। বেশিরভাগই আমরা এইরকমই দেখেছি। আর কিছু গৃহ পরিচারিকা ছিল যারা বিভিন্ন মেসে কাজ করতেন, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন, তাদের কাজটা চলে যাওয়ার কারণে তারা কিন্তু ওই শহরের বিভিন্ন হোটেলগুলোতে কাজ করতেন। এখন কিন্তু এই পরিস্থিতিতে আমরা অনেকটাই বলবো যে একটু স্বাভাবিক হয়েছেন, কাজের ক্ষেত্রগুলো বেড়েছে, কৃষি কাজের সাথে মানুষ বেশি সম্পৃক্ত হয়ে মানে এই কাজগুলো করছেন। আর যারা একেবারেই কৃষিকাজ পারেন না, যারা বিভিন্ন অন্য কাজের উপর ডিপেন্ডেন্ট, তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন দোকান তথা হলো যে হোটেল, পাশাপাশি অন্য কোনো বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং যে আমাদের বগুড়ায় আছে, সেই কারখানাগুলোতে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছে। ধন্যবাদ রিপন দাস, আবার আসবো আমি। আমরা আজকে বলবো যে প্রবাস আমরা অনেক সৌভাগ্যবান, আমাদের 3জন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার আমাদের মাঝে আছেন। এই জন্য আমরা একটু ভ্যাকসিন নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমরা বলবো আমাদের বাঙালিদের গর্ব, যিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে যিনি ইংল্যান্ড থেকে গিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং আপনারা জানেন যে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান আমাদের সাথে আছেন। আলতাফুর ভাই, একটু কাইন্ডলি একটু আনমিউট করতে হবে, আপনার মিউট করা। আমরা একটু জানতে চাই, আমরা জানি যে এই ভ্যাকসিনের ফলে আপনার বিশেষ করে ইউকেতে আপনার যে আক্রান্ত সংক্রমণ সংখ্যা অনেক কমে গেছে, বিভিন্ন মিডিয়ায় যে 80%, 85% কমে গেছে। তো আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এই ভ্যাকসিন নিতে আগ্রহী না। তো এই জন্য আপনি কি বলবেন, কি করা উচিত? আপনি নিজেই ভ্যাকসিন নিয়েছেন, এখন আপনার পরামর্শটা কি একটু যদি বলেন কাইন্ডলি। না, পরামর্শ তো একটাই, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এবং প্রথম দিকে বাংলাদেশে যা শুনছিলাম বা দেখছিলাম, এখন তো আমি দেখে খুবই আনন্দিত যে ক্রমশই এর বাড়তেছে, মানে টিকা নেওয়ার হার বাড়তেছে, লোকের মধ্যে যাচ্ছে, আশেপাশের লোকেরা নিচ্ছে, তাতে সব খুশি হার, মানে অন্যরা সবাই দেখতেছে যে কোনো সাইড
এফেক্ট কিছু এমন কিছু নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নিচ্ছে। তবে একটাই অসুবিধা, যেটা ওই তোমার বগুড়ার থেকে রিপোর্টার বললো, ওই প্রত্যন্ত অঞ্চলে এই জায়গাগুলিতে যাওয়া, তবে ওখানে অবশ্য করোনার ইয়েও কম, মানে প্রাদুর্ভাবও খুব কম। করোনার প্রাদুর্ভাব, আমার বাড়ি বগুড়াতে অবশ্য, বগুড়া সারিয়াকান্দি থানার গ্রামে বাড়ি আমার, সেদিকে আমি এখন পর্যন্ত কোনো করোনার কথা শুনিনি। প্রায়ই আমি প্রত্যেক দিনই আমার সঙ্গে কথা হয় সারিয়াকান্দিতে, ওখানে কেউ নেই, সবাই বলবে বগুড়ার শহরে কিছু আছে। এই শহরগুলোতে যেখানে ওই ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন গাজীপুর এই সমস্ত থেকে লোক আসছিল, তার আশেপাশেই বেশি। কিন্তু ইয়েতে এমনি গ্রামের দিকে খুব প্রাদুর্ভাব কম, তবুও করতে তো হবে, কারণ এরাও তো একদিন যেতে পারে ঢাকায়, এরাও তো একদিন শহরে যেতে পারে, একদিনে বাজার করতে যাবে, সেখানে কার কাছে সংক্রমণ হবে কি হয়তো বলা তো যায় না। কাজে এটা ভালো হবে। আর আমাদের বিলাতের ব্যাপারে যেটা তুমি বলছো, রিয়েলি আমরা খুবই খুবই আনন্দিত যে এত হারে কমে গেছে। এবং কালকে তো আমাদের প্রাইম মিনিস্টার একটা রোড ম্যাপ দিচ্ছে কিভাবে আস্তে আস্তে সব খোলা হবে, স্কুল খোলা হবে 8 মার্চে, 29 মার্চে আর একটু করা হবে, তারপরে এপ্রিল 18 আর একটু রিল্যাক্স হবে। আস্তে আস্তে আমরা মনে করছে যে রোড ম্যাপটা দিছে, এটাতে বাই জুন জুলাই সব অনেক কিছু খুলে যাবে, এখন যদি অন্য কিছু না হয়। তবে টিকার হার এখানে যেভাবে নেওয়া শুরু হয়েছে, তাতে আমার মনে হয় এই প্রাদুর্ভাব আর বাড়ার সম্ভাবনাটা কম। তবে বলা প্রেডিক্ট করা যাবে না, এখানকার যে নতুন ভ্যারাইটি কেন্টে পাইছে, সেটা তো এখন চতুর্দিকে অনেক সরে পড়ছে। প্লাস সাউথ আফ্রিকান ভ্যারাইটি, আবার ব্রাজিলটা লাকিলি ব্রাজিলটা এখন এখানে আসেনি। এখন আশা করা যায় এখানে আমাদের ভালোই হবে। বাংলাদেশও আমি এক্সপেক্ট করতেছি যে ভালো হবে আস্তে আস্তে। এই সমস্ত আমাদের ডাক্তার সাহেবেরা, স্পেশালিস্ট, প্লাস হাবিব সাহেবের মতো নেতারা, এনারা যদি এনকারেজ করে সবাইকে, লোকজনকে, তাহলে নিশ্চয়ই এটা ইয়ে হবে। তবে একটা বিষয় আমরা জানি, আপনি একটা আমাদের ইউকের একটা আমাদের অহংকার, আপনি আমাদের ইউকে একটা শহরে মেয়র ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো যেমন আমি নিজেও ভ্যাকসিন পাচ্ছি না, বা অনেক মানুষ ভ্যাকসিনের জন্য মানে খুব টেনশনে আছে বা কোনো ভ্যাকসিন পাচ্ছে না। তো এই ব্যাপারে কি বলবেন, যারা আমরা ভ্যাকসিনটা আমার কিভাবে আসতে পারে, তাড়াতাড়ি পেতে পারে মানুষরা, একটু বলেন প্লিজ। একটা কথা বলি, এনএইচএস এর ডাটা এত স্ট্রং, এমন ভাবে করা, এখানে এরা ওই প্রসিডিউরাল অনুযায়ী যায়। প্রথম দিছে অ্যাবাভ 80, ভালনারেবল সবকিছু, প্লাস ডাক্তার, নার্স, মানে ইয়ে রিলেটেড প্রফেশন, অ্যাম্বুলেন্সম্যান, ফায়ার ব্রিগেড, পুলিশ, এগুলা। এখন এর পরে আসছে তোমার 70-এর উপরে অনেক লোক পেয়ে গেছে, প্রায় 80% লোক পেয়েছে। এখন ওরা শুরু করবে 65 থেকে, 65-এর উপরে। সো এই অটোমেটিক্যালি আমার কিন্তু কোথাও যেতে হয়নি, এমনি আমাকে ওরা টেক্সট করছে যে তোমার ভ্যাকসিন অমুক জায়গা থেকে নাও। তেমনি আমার ওয়াইফেরও ওই টেক্সট করছে যে তোমার ভ্যাকসিন অন্য জায়গায় নাও, মানে সেন্টারের নাম দিয়ে দেয়। সো ইট ইজ, তারপর যখন নেওয়া হয় ওরা ঠিক দিয়ে দেয়, 1 ইঞ্জেকশন 2 ইঞ্জেকশন ঠিক দিয়ে দেয়, ওটা আর ব্রেক তো করবে না। এরপরে ইট ইজ কোয়াইট ম্যাথমেটিক্যাল। প্লাস এনএইচএস এর ডাটা তো খুব প্রখর। আর এখন সেকেন্ড ভ্যাকসিন দিচ্ছে 3 মাস পর, সবগুলি, মানে ওই ফাইজার, তারপর সবগুলি 3 মাস পরে দিচ্ছে। আগে বলছিল আমাদের, আমি কিন্তু 3 সপ্তাহ পরেই পাচ্ছি, যে প্রথম ব্যাচে যাদের দিচ্ছে। তো ইউল গেট, তোমার টার্ম যখন আসবে, তোমার যদি জিপি থাকে, সেই জিপির কাছে রেজিস্ট্রেশন আছে, তোমার এনএইচএস নাম্বার আছে, নাম্বার অনুযায়ী তোমাকে দে উইল কল। সো নাথিং টু ওয়ারি, ইট উইল বি ওকে। ধন্যবাদ। কারো যদি স্পেশাল কোনো প্রবলেম থাকে, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো এই ক্যান্সার, এই ধরনের, তারা এখানকার সেটারও ওদের ডাটা আছে। বাট ইন কেস দে ফরগেট, then they will you should get in touch with the GP and they will. জি ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমরা আসলে আমাকে ইমেল করছে, মানে সবাইকে ইমেল করে জানিয়েছে কবে পেতে পারি। আমি একটু অনুরোধ করবো আমাদের মাননীয় এমপি মহোদয় হাবিব ভাইকে, আপনাদের মুখটা দেখা যাচ্ছে না, কাইন্ডলি যে একটু ক্যামেরাটা নিচে নামান, আপনাদের উপরে অংশটা দেখা যাচ্ছে না, একটু কাইন্ডলি অনুরোধ করবো। আমি যাব, আমাদের সাথে আছেন হেলথ এন্ড হুপের সম্মানিত চেয়ারম্যান, এবং যিনি এই কোভিড এর ভ্যাকসিন নিয়ে, কোভিড নিয়ে দীর্ঘদিন আমাদের অনুষ্ঠান আসেন, বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন থাকেন, ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমরা দেখতে পাচ্ছি যে ইউকেতে, আপনার ইউকে, স্কটল্যান্ড সহ বিভিন্ন দেশে, যেসব দেশে ভ্যাকসিন বেশি দেওয়া হয়েছে, প্রতিটা দেশে অ্যান্টিবডি মানে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে।
তো বাংলাদেশে অনেক মানুষ আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে, হ্যাঁ, যে আমরা ইংল্যান্ডে খালি ঘোষণা দেওয়া হয়েছে যে অনেক সংখ্যক মানুষ কমে গেছে। তো এই অবস্থা কি বলবেন, মানুষদেরকে কিভাবে মানে এই যে ভ্যাকসিনটা যে কার্যকর হচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন প্লিজ? ধন্যবাদ। আমি প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি সহ আলোচকদের। বাংলাদেশে তো ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, এটি নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ। যখন পৃথিবীর সবগুলো দেশের মধ্যে 130-31টি দেশ ভ্যাকসিন পায়নি, তার মধ্যে কিন্তু আমরা শুরু করতে পেরেছি। ভ্যাকসিন শুরু করার সময়ে এবং আগে আমরা কতগুলো চ্যালেঞ্জের কথা বলেছিলাম যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এই বাধাগুলো আমাদেরকে দূর করতে হবে। 1 নম্বর আমাদের কথা ছিল যে বাংলাদেশের মতো দেশে, যেখানে মানুষের সাথে প্রযুক্তির মেইল বন্ধন অনেক দুর্বল, সেখানে অ্যাপ ভিত্তিক নিবন্ধন এটি একটি সুখ স্বপ্ন মাত্র, এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন একমত পোষণ করে নাই, কিন্তু আমরা অচিরেই দেখতে পেলাম অ্যাপ ভিত্তিক নিবন্ধন তো দূরের কথা, অ্যাপটাকে ইনস্টল করাটা সম্ভব হয়নি। তারপরে এলো অনলাইন ভিত্তিক নিবন্ধন। সেক্ষেত্রে আমাদের কথা ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষ, বিত্তহীন, ভাসমান এবং যোগাযোগ কঠিন এমন সব জায়গায় বসবাসকারী মানুষ, একই সাথে বয়স এবং নানা কারণে যাদের মধ্যে প্রযুক্তি ভীতি রয়েছে, তাদের জন্য অনলাইনে নিবন্ধন করাটা কঠিন ব্যাপার। এক্ষেত্রে আমাদের একটি সহজতর পথে যেতে হবে। তো আমরা যখন এগুলো নিয়ে কথা বলছিলাম, তখন আমরা লক্ষ্য করেছিলাম স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের অনমনীয়তা। কিন্তু যখন ভ্যাকসিন দেওয়াটা শুরু হলো, আমরা প্রথম দিন থেকেই দেখতে পেলাম অনলাইন ভিত্তিক নিবন্ধন করা দিয়ে ঠিক বস্তুনিষ্ঠ এবং ন্যায্যতার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। সেই প্রেক্ষাপটে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করলেন যে স্পট রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ যেখানে ভ্যাকসিন দেওয়া হয় সেখানে রেজিস্ট্রেশন হবে। সেটি শুরু হলো। তারপরে অভিযোগ উঠলো যে সেই জায়গাগুলিতে ভিড় হয়ে যায়। স্বাস্থ্য সচিব বললেন যে স্পট রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ হবে না, কিছুটা খোলা থাকবে। তো এরকম যখন অবস্থা, এর মধ্যেও কিন্তু দেশের শিক্ষিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী সচেতন মানুষ, তারা কোনো না কোনো ভাবে নিবন্ধন করে ফেলেছে। আজকের দিন পর্যন্ত আমাদের নিবন্ধনের সংখ্যা 46 লক্ষ থেকে 47 লক্ষ, কম বেশি হতে পারে এর মধ্যে, এবং ভ্যাকসিন নিয়েছে 25 লক্ষ। কিন্তু এই যে 25 লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছে, তাদের ডাটাগুলো প্রাথমিকভাবে বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এখানে প্রধানত শিক্ষিত এবং নানাভাবে যারা সমাজে সুবিধার সাথে যুক্ত সেই মানুষগুলো ভ্যাকসিন নিয়েছে। নারীরা কম ভ্যাকসিন নিয়েছে। প্রান্তিক মানুষজন একদমই ভ্যাকসিন নেয়নি। যারা নিয়েছে তারা এই বিত্তবান অথবা শিক্ষিত উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো, তাদের সহযোগিতায় নিয়েছে। কিন্তু ঢাকা শহরে আমরা জানি কম বেশি 50 লাখ মানুষ বাস করে, তার মধ্যে 23 থেকে 25 লাখ মানুষ ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত ন্যায্যতার ভিত্তিতে। তারা ভ্যাকসিন কিভাবে নিতে হয়, নিবন্ধন কোথায় করতে হয়, কি ইত্যাদি কিছুই জানে না, এবং তারা জানেও না যে ভ্যাকসিনটা কেন নিতে হবে। যেমন রিপন দাস বললেন, চরের মানুষটা জানে না করোনা কি, অথবা জানলেও ভ্যাকসিন কেন নিতে হবে, কিভাবে নিতে হবে তারা জানে না। এ কারণে আমাদের একটি প্রস্তাব ছিল যে মানুষকে উৎসাহিত করার জন্য একটি ব্যাপক ভিত্তিক প্রচার অভিযান শুরু করা। যদিও কর্তৃপক্ষ বলেছে তারা প্রচার অভিযান শুরু করেছে, কিন্তু আমরা দেখেছি টেলিভিশনের কথকতার বাইরে তার কোনো বিস্তার নেই। দ্বিতীয়ত, আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে অস্থায়ী নিবন্ধন ক্যাম্প করা, সেটিও কিন্তু করা হয় নাই। দ্বিতীয়ত, ভাসমান মানুষ এবং প্রান্তিক জায়গায় বসবাসকারী মানুষজন, তাদের কাছে যেতে হবে। সেই যাওয়ার জন্য ভোটের সময় আমরা যেভাবে ঘরে ঘরে বাড়ি বাড়ি যাই, সেভাবে যাওয়া দরকার, সেটাও কিন্তু করা হয় নাই। এর সাথে একটা নতুন বিষয় রয়েছে যেটির কথা আমরা কেউ বলি না, সেটা হচ্ছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভাসমান মানুষ রয়েছে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো নাই। তাদেরকে ভ্যাকসিন দেওয়ার আওতায় আনার ক্ষেত্রে কোনো পরিকল্পনার কথা সরকারের পক্ষ থেকে আমরা এখনো জানি না। এই বিষয়গুলো কিন্তু মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত, আরেকটা ব্যাপার দাঁড়িয়েছে, সেটা হচ্ছে করোনার কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এখন এটি কবে খুলবে
যদিও সরকার ঘোষণা করেছেন 17ই মে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে এবং 25শে মে থেকে বিশ্ববিদ্যালয় খুলবে, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই নানা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলের ছাত্রছাত্রীরা হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছে এবং নানা শ্রেণীর বিদ্যালয়, সেটা প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয় যেটাই হোক না কেন, অভিভাবক এবং শিক্ষার্থীরা এখন চরম উৎকণ্ঠায় রয়েছে। তারা মনে করছে দেশের বিদ্যমান পরিস্থিতির সাথে বিদ্যালয়গুলো খোলার যে সিদ্ধান্ত, সেটি তার মধ্যে এক ধরনের সেতুহীনতা অথবা সংযোগহীনতা রয়েছে, এটি দূর করার জন্য গুরুত্ব দেওয়া দরকার। একই সাথে আমরা জানি সারা দেশে এক ধরনের নব্য স্বাভাবিকতা, নিউ নর্মালের শুরু হয়েছে, যার প্রেক্ষাপটে মানুষ যেমন ভ্যাকসিন নিচ্ছে তেমন কিন্তু তারা ঘরে বেরও হচ্ছে। গত 3 দিন কক্সবাজারে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে কিন্তু আমরা একদিকে যেমন স্বস্তি পেয়েছি, মানুষের ভয় কেটেছে, আবার আতঙ্কিত হয়েছি। আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ঘটে যাওয়া কতগুলো ঘটনা। যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য কুমিল্লার পাশেই ত্রিপুরা রাজ্য, সেখানে পুরো জানুয়ারি মাসে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, ফেব্রুয়ারির প্রথম মাসে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, তারপরে কিন্তু করোনা রোগী বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই আমরা জানি ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল করোনার হটস্পট হয়েছে। সেখানে একদিনে 26 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। আবার ত্রিপুরাতে নতুন এক ধরনের আতঙ্ক ঢেউ শুরু হয়েছে। আমরা জানি গত সপ্তাহে ভারতের মহারাষ্ট্রে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে এবং একদিনে ওই রাজ্যে 5000 নতুন রোগীর সংখ্যা যুক্ত হয়েছে। ভারতে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, যেটা সাউথ আফ্রিকার করোনার ধরন যেটি, সেটির 4টা রোগী এবং ব্রাজিলিয়ান ভেরিয়েন্টের কিন্তু 1 জন রোগী শনাক্ত করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে এই 5 জন যে শনাক্ত করা হয়েছে বাস্তব সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। ভারতের সাথে আমাদের নানাবিধ যোগাযোগ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এই ভেরিয়েন্টগুলো যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটি সংকটে নিপতিত হবে। এ কারণে ভারতের সাথে আমাদের যাতায়াত এটাকে যথাবিহিত স্বাস্থ্য বিধি মেনে এটি করতে হবে, না হলে কিন্তু আমরা আরেকটা আশঙ্কার দিকে চলে যাব। একই সাথে যে ব্যাপারটা নিয়ে আমাদের দেশের মানুষের প্রচন্ড আগ্রহ ছিল, বাংলাদেশে যে বঙ্গভ্যাক্স নামে যে করোনা ভ্যাকসিনটি তৈরি হতে যাচ্ছে তার এনিম্যাল ট্রায়াল শেষ হয়েছে, হিউম্যান ট্রায়ালের ফার্স্ট ফেজ শুরু হওয়ার কথা ছিল এবং তারা এটির জন্য অনুমোদনের জন্য আবেদনও করেছে, এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য এবং অন্য সুবিধার জন্য, কিন্তু সে সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। এই কারণে বলছি যে করোনার ভাইরাসটি তার যেভাবে ভেরিয়েশন হচ্ছে, বাংলাদেশে যদি নিজস্ব কোনো মিউটেন্টের কারণে ঢাকা ভেরিয়েন্ট অথবা বাংলাদেশ ভেরিয়েন্ট নামে কোনো অতি সংক্রমণশীল ভেরিয়েশনটা উদ্ভব হয়, তাদের টিকা আনার জন্য কিন্তু বাইরের কোনো সোর্সের উপর অপেক্ষা করার চেয়ে আমাদের নিজস্ব সোর্সের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে। কারণ আমাদের দেশে এসে সেই ভাইরাসটার সমস্ত জেনোম সিকোয়েন্স পরীক্ষা করে বিদেশিরা আমাদের জন্য ভাইরাস তৈরি করবে, এটি কঠিন হয়ে পড়বে। এ কারণেই বঙ্গভ্যাক্স তৈরি করার প্রক্রিয়াটাকে অনেক বেশি ফ্যাসিলিটেট করা দরকার ছিল, সেই জায়গাটায় কিন্তু মানুষজন এখনো জানে না। এই অবস্থায় আমরা করোনা নিয়ে রয়েছি, আমাদের সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় এনে সামনে যাওয়ার যৌক্তিক স্বাস্থ্য বিজ্ঞান সম্মত পদক্ষেপ নিতে হবে এবং পথ বের করতে হবে। আশা করি এমপি মহোদয় রয়েছেন, হাবিবুর রহমান হাবিবের মতো প্রভাবশালী লোকজন রয়েছেন, তাদের সবার সম্মিলিত প্রয়াসে আমাদের সরকার সেদিকে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লিলিন ভাই। আবার আসবো, আমি যাবো, আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাই একটু আনমিউট করতে হবে। হাবিব ভাই, আমরা এই কোভিড এর সময় ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম। ভ্যাকসিন আসলে অনেক মানুষ, যেটা আমাদের সাংবাদিক রিপন দাস বললেন, যে অনেক মানুষ আসলে মানে জানেই না ভ্যাকসিন কি, বা যেটা বললেন চর অঞ্চলে। তো এই মানুষদের সচেতন করার জন্য বিএনপি কি করা উচিত বলে মনে করেন? বিএনপি আপনাদের কি পরামর্শ রয়েছে? আরেকটা বিষয় জানতে চাই যে বেকার সমস্যা বেড়েই চলছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে জুড়ে। তো বেকার সমস্যা সমাধানে সরকারের কি করা উচিত বলে মনে করেন?
একটু আনমিট করতে হবে হাবিব ভাই, একটু আনমিট করতে হবে। জি জি হ্যালো, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হাবিব ভাই, বললেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ প্রবাস দর্পণকে এবং এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ এতক্ষণ ধরে আলোচনা করলেন খুব সুন্দরভাবে, বিশেষ করে আমার ভাই ডাক্তার সুন্দর আলোচনা করেছেন। আমি সবার আলোচনা শুনেছি। আমি আমার দুঃখিত যে আমি 9:50 পর্যন্ত থাকতে পারবো ম্যাক্সিমাম, তারপরে আমাকে স্টুডিওতে ঢুকে যেতে হবে সময় টেলিভিশনের। তো পুরোটা শুনতে পারলে আমার জন্য ভালো হতো। আমি আজকের এই ব্যাপারে আলোচনার প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে মানে এখন আল্লাহর রহমত হোক আর বাংলাদেশের মানুষের এই সমস্ত ভেজাল খাওয়া, রোদে বৃষ্টিতে পুড়ে সহ্য করার যে কোনো কারণেই হোক, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যু হারও কম, আক্রান্তের সংখ্যাও কম। এখন মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বেশ করে 2-3 দিন ধরে আমরা দেখলাম কক্সবাজারে যেভাবে ভিড়। আমি আমাদের ওখানে ফুরপুরা পীর সাহেবের একটা দরবার শরীফ আছে, আমি ওখানে গেছিলাম, প্রায় 2-2.5 লক্ষ মানুষ 3 দিন যাবত অনুষ্ঠানটা হলো। এই সমস্ত জায়গায় গেলে মনে হয় না যে দেশে কোভিড আছে, কারণ তারা মাস্ক পরে না, প্রায়ই মাস্ক পরে না। মাস্ক পরতে বললে বলে যে আমাদের দিকে কেউ মারা গেছে নাকি মাস্ক পরবো, কেউ অসুস্থ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ইস্যুতে কয়েকটা হয়েছিল। তারপরে ওখানে রাশিয়ার একটা প্রজেক্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা সবাই জানেন, সেখানে প্রায় 10-15 হাজার মানুষ কাজ করে। এ পর্যন্ত একজনও কিন্তু এখানে আক্রান্ত হয় নাই। ওরা প্রতিনিয়ত ওরা চিকিৎসা বা ওরা টেস্টের মধ্যেই রাখে ওদেরকে আর কি। তো সেই কারণে মানুষ পড়তে চায় না। তবে আজকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আমি আগেও বলেছি, আজকেও বলতে চাই, যাদের সুযোগ আছে তাদের ভ্যাকসিন নেওয়া উচিত। তবে আমি ভ্যাকসিন নেওয়ার একটা সহজ পদ্ধতি আমার আইডিয়াতে যেটা এসেছে সেটা হলো এই, সরকার এই যে নিবন্ধনের যে ব্যাপারটা করেছে এটা অনেকটা জটিলতা দেখা দিচ্ছে অনেকের পক্ষেই, এটা নিবন্ধিত হওয়া সম্ভব না। তবে সরকারের কাছে সব ডাটা আছে, যে ডাটাগুলি আছে সেইগুলি আপনার কি, যাদের ভোটার আইডি কার্ড যাদের আছে, যাদের বয়স যারা 70-র উপরে যারা ছিল, তাদের ভোটার আইডি কার্ড দেখে তাদের সরকার থেকেই যদি মেসেজ করে যে আপনার অমুক জায়গায় তার এলাকা অনুসারে অমুক জায়গায় গিয়ে আপনি অমুক দিনেই এটা নেবেন, তাহলে সিরিয়ালটা ওইভাবে হয়ে যাবে। এখন যেমন 65-এর উপরে যারা ভোটার আইডি কার্ড যাদের আছে তাদেরকে দেখে তাদের আঞ্চলিকভাবে তাদেরকে সেইভাবে বলে দেওয়া উচিত যে আপনি অমুক জায়গায় অমুক সেন্টারে এতটার সময় গিয়ে আপনি ভ্যাকসিনটা নেবেন। এবং যখন যারা ভ্যাকসিন নিবে এই মেসেজ পাঠানোর পরে সেগুলিকে আপনি এন্ট্রি করে রাখলেন, আর যারা নিল না তাদের একটা আলাদাভাবে রেখে দিলেন, পরবর্তী একটা সময় মতো হয়তো আবার তাদেরকে মেসেজ করলেন, তাহলে এই জটিলতা অনেক কমে যাবে। এরপরে যেটা দেখা দিবে যে যারা ভোটার হয়নি, আইডি কার্ড নেই, তাদেরকে কিভাবে পাবে, সেখানেও পলিসি আছে যে সেখানে ওই বস্তি এলাকায় বিশেষ করে সেখানে এমনি এখন এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করলেও এমনি ছোট ফোন সবাই ব্যবহার করে এবং মেসেজটা বাংলায় সবাই পড়তে পারে প্রায়। ওই এলাকায় বলা উচিত যে এই এলাকায় যেমন বেগুনবাড়ি বা মোহাম্মদপুর বা মিরপুর, তোমার এই এলাকায় অমুক জায়গায় অমুক দিনে তোমাদের এখানে যারা ভোটার হওয়া নাই কিন্তু বয়স 65 বছর উপরে, তাহলে তোমরা ওখানে চলে যাও, ওখানে গেলে তোমাদের এতটার সময় গেলে বা এই দিনে তোমাদের গেলে ওখানে তোমরা ভ্যাকসিন নিতে পারবে। তাহলে কিন্তু এত বেশি সরকারের মানে কষ্ট করতে হবে না, জনগণকে কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা হয়ে যাবে। এরপরে আপনি আসেন ভ্যাকসিনটা যখন এগুলি সব নিতে ডেইলি 2 লক্ষ করে নেয়, তা তো অনেক সময় লাগবে। এই সময়টার পরেও, এবং এটিতে এমনও না যে 2 ডোজ নিলে হয়তো 80% বা 83% হয়তো কভার করবে, তারপরে তো হবে না এমন তো না। কিন্তু এটি এমনই একটি যেটার কারণে যেটা হলো যে প্রত্যেকটা মানুষকে এখানে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে একজন মানুষ যদি বাদ যায় তাহলে তার থেকে যদি আবার সংক্রমণ কোনোভাবে যদি আবার ছড়িয়ে যায় তাহলে আবার বিপর্যয় দেখা দেবে। এই জন্য এটা সারা পৃথিবী ব্যাপী আমাদের মতো সাধারণ বা উন্নত দেশ বা স্বল্প অর্থনৈতিক উন্নয়নের দেশ, তাদের হয়তো ভ্যাকসিনটা বিভিন্নভাবে হয়তো তারা সহায়তা করতে পারে। এটা আমাদের কারণে তাদের কারণেই করা উচিত। কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে, আফ্রিকাতে বলেন আর বাংলাদেশে বলেন আর যে কোনো জায়গাতেই হোক, যদি এটা যদি থেকেই যায়
তাহলে কিন্তু এটা আবার ওখান থেকে সংক্রমিত হবে। এজন্য এটা বিশ্ব অর্থনৈতিক দেশ যারা উন্নয়ন যারা আছে তারা সবাই মিলে এটা একটা জায়গায় অন্তত আসা দরকার প্রত্যেকের স্বার্থে। তার কারণ এটা তো আমাদের বাংলাদেশে ছিল না, ইন্ডিয়াতে ছিল না, আপনার লন্ডনের আমেরিকা ছিল, শুরু হলো কোথায়? চায়না থেকে। এক জায়গা থেকে শুরু হলো, সারা পৃথিবী কিন্তু ছড়িয়ে গেছে। এই জন্য সারা পৃথিবী যাদের সামর্থ্যবান যারা আছে তারা অনেক দেশ কিন্তু তাদের জনসংখ্যার অনুপাতে 3 ডবল 2 ডবল তারা কিনে রাখছে, যেটা তাদের প্রয়োজন নাই, আগে কিনে রেখেছে। এটা না রেখে সারা পৃথিবীতে সব মানুষজনের আওতায় আসতে পারে সেটা সবারই করা উচিত বলে আমি মনে করি। জাতিসংঘকে মনে করতে পারে, হুকে মনে করতে পারে, বলতে পারি যে এই কাজটা আপনারা করেন। এখানে আমার দেশের সব মানুষকে আমি দিলাম, আমার ভারতের মানুষ সব পেল না কথার দ্বারা, ওখান থেকে তো আবার সংক্রমিত হলো। আমি কিনে জমা করে রাখলাম, লাভটা কি? এই জন্য উন্নত দেশগুলিকে বলবো যে আপনারা কিনে জমা করে না রেখে আপনাদের সামর্থ্য আছে, আপনারা এটা যারা উন্নত দেশ বা কম অর্থনৈতিক শক্তিশালী দেশ তাদেরকে আপনারা দিয়ে দেন, দিয়ে সবাইকে এটা আওতায় নিয়ে আসেন, তাহলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, পৃথিবী বাঁচবে। এবার আমি আসি আমাদের দেশে যে বর্তমান যে পরিস্থিতির কারণে স্কুল কলেজ বন্ধ আছে এখনো। মাঝখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলিতে ছেলেরা রুমে তালা ভেঙে তারা সেখানে ওঠার চেষ্টা করছে। কারণ হলো কি, তারা দেখছে সবই তো চলছে, ব্যাংকেও মানুষ যাচ্ছে, বাজারেও যাচ্ছে, কক্সবাজারেও যাচ্ছে, হোটেলেও যাচ্ছে, পিকনিকেও যাচ্ছে, আমরা কেন হলে থাকতে পারবো না? এবং এখানে একটা বাস্তব অবস্থা হয়তো অনেকে জানেন না, সেটা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, বিশেষ করে রাজধানী বিশ্ববিদ্যালয়গুলি কেন, রাষ্ট্রে বা বিভিন্ন বড় বড় শহরগুলিতে এই বিশ্ববিদ্যালয় হলগুলিতে যে সমস্ত ছেলেরা থাকে, এরা কিন্তু অনেকে তাদের পারিবারিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় হলে থাকে, অল্প পয়সায় থাকে, অল্প পয়সায় খায়, এবং তারা টিউশনি করে, অনেকে 2টা 3টা টিউশনি করে নিজের খরচ চালায় এবং তার বাড়িতে পর্যন্ত টাকা পাঠায়। এখন তারা বাড়িতে কেউ বসে আছে, সেখানে তাদের হয়তো যে ঠিক মতো তারা খাওয়া দাওয়া করে স্বাস্থ্যসম্মত সে সুযোগ তো তাদের নেই। কিন্তু তারা হলে উঠতে পারলে, হলে থেকে এখন অনেকেই প্রাইভেট পড়া বন্ধ ছিল, তো আমার বাসার বাচ্চা আছে, এখন ওরা অনলাইনে প্রাইভেট পড়ে। অনলাইনে প্রাইভেট পড়তে পড়তে একটা সময় হয়তো সবই যখন হচ্ছে দূরত্ব বজায় রেখে প্রাইভেট পড়তে পারে, 2 ফুট দূরে টেবিলের ওই পাশে বসলো টিচার, এই পাশে বসলো ছাত্র, তো সেখান থেকে তারা অনায়াসে তারা পড়তে পারে এবং তারা সেখান থেকে উপার্জনও করতে পারে। তাহলে এই বেকার সমস্যাটাও অনেকখানি দূরীভূত হবে। আর ছাত্রদের লেখাপড়াটাও তারা এই যে পিছিয়ে যাচ্ছে, যেটা অনলাইনে করে যতটুকু তারা করছে, কিন্তু শিক্ষকের কাছে পড়তে পারে, তাহলে 2টা কাজ হলো, একটা হলো তাদের লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে গেল, এবং এই যে বেকারত্ব ছাত্রদের মধ্যে অনেক আছে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে অনেকে আছে যারা টিউশনি করে, তাদের সেই সুযোগটা আসতো। আর এখানে প্রশ্ন আসছে স্কুল কলেজ খুলে দেওয়ার ক্ষেত্রে, যে হ্যাঁ এখানে আপনাদের যে সরকার, আমাদের দেশের সরকার যেটা, ডাক্তার, সাংবাদিক, নার্স বা স্বাস্থ্যকর্মীর সাথে তাদেরকে ধরেন আপনারা তাদের ভ্যাকসিনে আনা হলো, বয়স্কদের আনা হলো। এখন বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলি খুললে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সমস্যা হবে, এবং তাদের একসাথে 4-5 জন বসে, তো দূরত্ব বজায় রেখে বসা সম্ভব হবে না। এই জন্য এই ব্যাপারটা আমাদের কনসিডার করে 2 শিফটে করা যায় কিনা, 2 শিফট 4 শিফট করা যায় কিনা, সংক্ষিপ্ত। কিন্তু এই তা না হলে একই বেঞ্চে 3 জন 4 জন বাচ্চা, 5 জন 6 জন বসে, অনেক জায়গায় এরকম আছে, তাহলে তো সমস্যা। আর শিক্ষকরা যারা, তারা তাদেরকেও আপনার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। এবং তারা হয়তো অনেকে মনে করতে পারে এখন তারা ব্যাংকে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, তারা ক্লাস করতে আসবে, তারা ভ্যাকসিন নেই বলে, নেওয়া হয়নি বলে তারা করতে চাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের অগ্রাধিকার দিতে হবে, যে বিশ্ববিদ্যালয় বা কলেজ বা হাই স্কুল পর্যন্ত অন্তত এই তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। এবং ছেলেরা যখন স্কুলে যাবে, এখন আমাদের ছেলে তো কয়েক কোটি সব মিলে, তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। যে আপনি স্টেজ করে যে শিক্ষকদের দিবেন, ছাত্রদেরও দিবেন, দেওয়ার পরে তারপরে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 2 শিফট যেখানে আছে 4 শিফট যদি করা যায়, এখন সেখানে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। এখন এই করোনাকালীন সময় যেগুলি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল আছে, তারা কিন্তু বেতন ঠিকই পাচ্ছে, তাদের বেতন কিন্তু কমে নেই, কিন্তু তারা বাড়িতে বসে থেকে তারা বেতন নিচ্ছে, অনলাইনে কিছু হয়তো ক্লাস করছেন। কিন্তু তাদের প্রয়োজন হলে এই প্যান্ডামিক এই সময় তাদের স্যাক্রিফাইস করতে হবে, যে আমি হ্যাঁ সকালবেলা আগে 2 শিফট হতো, এখন 4 শিফট নেব। একটু ভাগাভাগি স্যাক্রিফাইস করলে পরে আমার মনে হয় যে এখান থেকে আমরা এখান থেকে রক্ষা পাবো বলে আমি মনে করি, এবং করোনার হাত থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো। আরেকটি কথা আমি বলবো, যে অনেক জায়গায় আপনি দেখেছেন, আমি জেনে কিন্তু বলছি, অনেক বেসরকারি ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বেসরকারি
আপনার যে সমস্ত অফিসগুলি আছে তারা কিন্তু বেতন কমিয়ে দিয়েছে, 10%, 15% পর্যন্ত বেতন কমে, অনেক জায়গায় অর্ধেক করে দিয়েছে। এই অথচ জিনিসপত্রের দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, অথচ সরকারি প্রতিষ্ঠানগুলিকে কিন্তু যারা চাকরি করে তাদের কিন্তু বেতনও বাড়তেছে, তাদের ঘুষের পরিমাণও বাড়তেছে, দুর্নীতির পরিমাণও তাদের বাড়ছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে গেছে। এবং কৃষকদের ক্ষেত্রে আমি যদি দেখি, আমি গ্রাম থেকে আসলাম, এবং এখন যে শীতকালীন সময় এত সস্তা সবজি যে একটা ফুলকপি 1 কেজি 1.5 কেজি ওজনের দাম 4-5 টাকা তাকে বিক্রি করতে হয় জমিতে, খুব বেশি 5 টাকা 6 টাকা, তার কিন্তু পোষাচ্ছে না। কিন্তু ঢাকাতে যখন আসছে সেটা 25 টাকা 30 টাকা হয়ে যাচ্ছে। বেগুন হয়তো 3 টাকা 4 টাকা কেজি, ঢাকাতে আসলে 50-60 টাকা কেজি হচ্ছে। এই যে মাঝখানে যে ডিফারেন্স, এটা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এবং দেখেন নতুন করে যে সমস্যাটা দেখা দিয়েছে, চাউলের দাম 5 টাকা 7 টাকা বেড়ে গেছে, 10 টাকা বেড়ে গেছে। তেলের দাম, ভোজ্য তেলের দাম 3-4 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এইগুলি বাড়ার কারণে চিনি, সেই চিনির দামও বেড়ে গেছে 10 টাকা 15 টাকা। মানে সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে আজকে এই জিনিসগুলো হচ্ছে। এদিকে সরকারের নজর দেওয়া উচিত এবং কর্মক্ষেত্রের পরিধি বাড়ানো দরকার। এই কারণে প্রায় 1 বছরের বেশি হলো কিছু সংখ্যক মানুষ তাদের একেবারেই তাদের ইনকাম নেই, যে কারণে এখানে সরকারকে এই বিবেচনা করতে হবে। এবং এখানে আমি মনে করবো যে যত দ্রুত সরকার দিচ্ছে, আমি বলছি না ঠিক আছে, এটা আরো হতে করে এটা ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে তারপর কর্মক্ষেত্রের জন্য সবাই যেতে পারে। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে, সেখানেও ধরেন আপনার একটা জিনিস কিন্তু আপনাকে আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু সব এলাকায় করোনা ছড়ায় নাই। আপনার যেখানে বেশি, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগং, গাজীপুর, যে সমস্ত জায়গা বেশি, সেইগুলিকে আগে কভার করুন। অন্য অন্য জায়গায় যেগুলি আছে সেগুলো, যেমন যে এলাকায় একেবারেই নেই, গ্রামে গঞ্জে কিছু আছে, সেই সমস্ত এলাকায় আগে ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া না করে এই সমস্ত এলাকায় স্কুল কলেজ সাধারণ মানুষের ভিতরে না ঢুকে, এবং বিশেষ করে আপনি যদি ডাটা নেন, আমাদের ভাই সাংবাদিক ভাই আমার শ্রীলঙ্কা প্রত্যেকদিন যে কথা বলেন সুন্দরভাবে উনি বর্ণনা করেন, কিন্তু আপনি দেখেন ডাটা কালেকশন করতে পারেন ওনাকে, যে পর্যন্ত যারা মারা গেছে এই করোনা আক্রান্ত হয়ে, কয়জনের ভিতরে রিক্সাওয়ালা আছে, কয়জন শ্রমিক আছে, কয়জন কৃষি শ্রমিক আছে, আপনি দেখেন এদের সংখ্যা কিন্তু খুব কম। এরা চিকিৎসাও পায়নি। সরকার কিন্তু এখানে বিরাট একটা কিছু করেছে বলে আমি অন্তত মনে করবো না, কারণ এখানে 200-র উপরে সরকার হলো এখন আপনার এই টেস্টের আপনার কি বললো এটারে, আপনার টেস্ট করতেছে, ল্যাব স্থাপিত হয়েছে। সেই ল্যাব স্থাপনে আপনার এখানে আসলো যে 12,000 আজকে টেস্ট হয়েছে। তার মানে মানুষ টেস্ট করতে আসতেছে না। আসার পিছনে আবার কারণ আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি বেসরকারি যে হসপিটালগুলিতে তাদের 3,500 আগে 4,500 ছিল, 4600 ছিল, এখন মানে 3500-3600 করছে। এত টাকা দিয়ে একটা পরিবারের একজন টেস্ট করলে তো হবে না, ওই পরিবার সবাইকে টেস্ট করতে হবে, তাহলে 10,000-15,000 টাকা লেগে যাবে। এই টাকাটা কিন্তু তারা জোগাড় করতে পারছে না। এখনো যে 200-র উপরে ল্যাব স্থাপিত হয়েছে, কিন্তু এখনো যদি আমরা টেস্ট করতে যান, এখানে কিন্তু এখনো জটিলতা রয়ে গেছে, যে কারণে টেস্ট আমাদের এখনো যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। মাঝখানে টেস্টই যদি না করেন, আপনি দিবেন কাকে, ভ্যাকসিন দিবেন কাকে? টেস্টের হাতে মানুষ আসলে এই পর্যন্ত কয় লক্ষ? বাংলাদেশ 17 কোটি মানুষ, এখন কত 37 না 38 লক্ষ আসছে মাত্র এ পর্যন্ত। তো সেখানে আপনার মানে দেওয়া হয়ে গেছে কত, 25 লাখের বেশি মানে আমার একটা প্রশ্ন আবিব ভাই, আপনি যদি একটু যে আমরা দেখি যে এই যে ভ্যাকসিনের ব্যাপারে মানুষের আগ্রহ সংখ্যা অনেক কম, এই ব্যাপারে আপনারা যারা বিভিন্ন দল আছেন, যেমন বিএনপি আছে বা বিভিন্ন দল আছে, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ বা আপনি বা আপনারা তো সেইভাবে প্রচারটা সেভাবে হচ্ছে না। যেটা বললেন যে আমরা দেখি বাংলাদেশে অনেক অনেক সংগঠন রয়েছে, কিন্তু এই যে আপনার যে ভ্যাকসিনের যে ইয়েটা মানে যে অ্যাপসটা ফিল আপ করে দেবে, অনেক মানুষ জানে না। আমরা দেখছি গতকালকে বাংলাদেশ ছাত্র ইউনিটটা শুরু করেছে টাকাতে, কিন্তু অন্য অন্য অনেক সংগঠন রয়েছে। যদি মানুষের পাশে যদি এই সময় না দাঁড়ায়, হ্যাঁ, এই ব্যাপারে কি বলবেন? যে বিভিন্ন রাজনৈতিক দল যদি আহ্বান জানায়, ছাত্র সংগঠন গুলা যদি আহ্বান জানায়, জনগণের সচেতন করার ব্যাপারে আপনি কি বলবেন? না, এই ব্যাপারে তো আমরা পরিষ্কার, আমি নিজেও প্রথম যখন ভ্যাকসিন আসে তখন থেকে আমি ভ্যাকসিন ব্যাপারে খুব সিরিয়াসলি বলছি যে আপনার ভ্যাকসিন নেওয়ার যা যা সুযোগ আছে নেন। এখন ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের ভ্যাকসিন নেওয়া, আপনি এ পর্যন্ত যারা নিয়েছে আপনি দেখেন যে সুবিধা বঞ্চিত লোকেরা কিন্তু এ পর্যন্ত ভ্যাকসিন নিতে পারে না, তার কাছে যেতে পারে নাই। এ পর্যন্ত যারা নিয়েছে তারা হয় সাংবাদিক, না হয় আপনার চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছে, অথবা সরকারের লোকজন, অথবা
সরকারি দলের নেতারা লোকজনের সংখ্যা এখানে বেশি। এখানে কিন্তু আপনার সাধারণ মানুষ এর আওতায় কিন্তু এখনো যেতে পারে না, ইচ্ছা করলেও কিন্তু যেতে পারবে না। আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু ইচ্ছা করলে তো মানুষ নিতে পারবে না। ওই কারণে নিবন্ধিত হতে হবে, নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা আছে, সবাই এটা পারবে না। এই জন্য আমি যেটি বললাম, আপনার এই প্রবাস দর্পণ একটা অত্যন্ত জনপ্রিয় একটা মিডিয়া, সারা পৃথিবী থেকে এখানে দেখে, অনেকে এখানে সংযোগ স্থাপন করে। এই জন্য আমি আমার কথা স্পষ্ট করে বলছি যে সরকারের পক্ষ থেকে যে কথাটা আমি বললাম, যে বয়স ভিত্তিক তারা আইডি কার্ড দেখে, মানে যেটা ভোটার আইডি কার্ড আছে সেখানে তাদের বয়স লেখা আছে, তাদের ঠিকানা লেখা আছে, সেটা হিসেব করে তারা যদি টেস্ট করে, তাহলে সেই হিসাবে তারা ওই টেক্সট অনুসারে তারা সেখানে গিয়ে হাজির হবে, এবং যেগুলো বাদ পড়বে সেগুলিকে পরবর্তী সময় তাদের আওতা আনবে। এবং এখানে ওই জিনিসটা আবারও বলবো, মেনটেন করা উচিত, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকায় আগে বেশি করে প্রিফারেন্স দেওয়া হোক, দিয়ে এখানে প্রত্যেকটা জেলায় স্বাস্থ্যকর্মী আছে, প্রত্যেকটা জায়গায় সরকারের লোকজন আছে, সেখানে তারা নিবিড় ভাবে তারা দেখুক যে কোন কোন থানায় আমার বেশি আক্রান্ত, কোন কোন গ্রাম আমার কম বেশি আক্রান্ত, সেইগুলিকে দেখে যদি দিতে থাকে, তাহলে ইচ্ছা করলে তো আপনার 17 কোটি মানুষের ভিতরে যদি আপনি 5 কোটি 7 কোটি মানুষকে যদি দেন, তাহলে তো ডেইলি 2 লক্ষ করে গেলে তো অনেক সময় লাগবে, এবং এই দিতে দিতে আরো লোকের সংখ্যা বাড়বে। আবার এই যে 2 ডোজ তারা পাবে, আবার যে কয় মাস পর তাদের হবে না তারও কোনো নিশ্চয়তা নাই, এই ভ্যাকসিন যে চূড়ান্ত তারও কোনো নিশ্চয়তা নাই, এবং করোনা যে তার পরিবর্তন করবে না, তার যে চরিত্র পরিবর্তন করবে না, তারও কিন্তু নিশ্চয়তা নাই। আজকে যে ভ্যাকসিন দিয়ে আপনি এই করোনাকে যে চরিত্র, সেই চরিত্রকে আপনি আটকাচ্ছেন, এই করোনা যদি তার চরিত্র পরিবর্তন করে, তখন দেখবেন এই ভ্যাকসিনের কোনো কাজে লাগবে না। এই জন্য এই ব্যাপারে যারা এটার সাথে জড়িত আছে, সারা বিশ্বে যারা বড় বড় দেশগুলি আছে, এবং আজকে আমেরিকাতে দেখলাম যে 5 লাখের উপর লোক মারা গেছে। যখন আমেরিকা শুরু হলো, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে 2 লক্ষ মানুষ মারা যাওয়ার পরে যদি আর না মরে, তাহলে আমি তখন খুশি থাকবো। তখন আমরা মনে করি মরা শুরুই হল না, কেবল 2-1000 মারা গেছে এই বলে ফেললো, আজকে 5 লক্ষ পার হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে এটা সার্বিকভাবে সার্বিক ব্যবস্থাপনা, মানে বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। তাছাড়া কিন্তু এই জাতিকে বাঁচানো কিন্তু এই সভ্যতাকে বাঁচানো কিন্তু খুব কঠিন হবে। হ্যাঁ, আমরা এখনো তো মনে করি, এখনো তো মারা যাচ্ছে, এখনো বেশ কিছু দেশ মারা যাচ্ছে। আমাদের এখানে হয়তো আমরা এই মুহূর্তে মনে করছি যে বাংলাদেশে আমরা খুব ইতিহাসে যে কোনো মুহূর্তে এটা প্রকট আকার ধারণ করতে পারে, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মানুষ তো অনেক সময় হয়ে যাচ্ছে কি যে কম মারা যাচ্ছে, বেশি আক্রান্ত হচ্ছে না, বেশি টেস্টের আওতায় আসতেছে না, বেশি শনাক্ত হচ্ছে না, এই যে মানুষ কিন্তু একেবারে ফ্রি ঘোরার মতো ঘুরে বেড়াচ্ছে আর কি, যে কিছু হয়তো হবে না। কিন্তু এটা কতক্ষণ? এই জন্য ভ্যাকসিনের আওতায় আসতে হবে, এবং সরকারকে এই ব্যাপারে যতটুকু সচেতনতার সাথে কাজ করতেছে, উদার হয়ে সর্বক্ষেত্রে সব শ্রেণীর মানুষই যেন আস্তে আস্তে পায়। একবার ইচ্ছা করলেই এটা দিতে পারবে না সরকার, আমি ওইভাবে বলবো না, মানে আমি একটা অবুঝের মতো কথা বলবো না। তো ভাইয়া, আমি আজকে সমস্ত বক্তব্য শুনতে পারলে আমি খুশি হতাম। আমাকে বারবার এখানে আবার ওই অন্য শোতে আমরা দেখি 10টার সময় যদি হয়, 5 মিনিট আগে হলেও হয়, ঢুকলে হয়, কিন্তু এখানে এনারা আবার অনেক আগে থেকে রেডি করে, তারপর স্টুডিওর সমস্ত সাউন্ড চেক এটা সেটা করতে গিয়ে, মানে তারা 10:45টার ভিতরে তারা সমস্ত গেস্ট গুলিকে তাদের স্টুডিওতে নিতে চায়। তো এই জন্য আমাকে যদি এখন ছেড়ে দেওয়া হতো, তাহলে পরে আমি আমার ভাইয়ের অনুরোধ আমি রাখতে পেরেছি। এজন্য আমি বাড়ি থেকে এখানে চলে আসলাম 8:30টার মধ্যে, আমি এখানে গিয়ে অন্তত প্রোগ্রামটা শেষ করে তারপর আমি এই প্রোগ্রামে ঢুকবো। আরেকদিন তাহলে প্রোগ্রামটা করতেই পারলাম না। আজকে একটু বুদ্ধি করে এখানে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। আলোচনা যারা অংশগ্রহণ করেছেন সবারটা শুনতে পারলে খুশি হতাম, পারলাম না এরপরে আরেকদিন আবার সবার আলোচনা আমি শুনবো। এই প্রত্যেকবার রেখে বিশ্বের করোনা মুক্ত হতে যেন আমরা পারি, সবাই মিলে আমরা একযোগে করোনা মোকাবেলা করি, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে সবাই ভ্যাকসিন নেওয়া যাদের সুযোগ আছে তারাই আপনার ভ্যাকসিন নেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ব্যস্ত আমাদের সাথে থাকার জন্য। আলবেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যাব, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, যিনি স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। আমি আব্দুল আজিজ আপনার কাছে যাব, একটু আনমিউট করতে হবে, মাননীয় সংসদ সদস্য একটু আনমিউট করতে হবে আপনাকে, ক্যামেরাটা একটু অন করতে হবে প্লিজ। জি, একটু আপনাকে আজিজ একটু আনমিউট করতে হবে প্লিজ, আর ক্যামেরাটা অন করতে হবে। জি।
আমি একটু লেলিন ভাই, আমি একটু জানতে চাই, আমাদের মাননীয় সদস্য সংযুক্ত হচ্ছেন। লেলিন ভাই একটু জানতে চাই, লেলিন ভাই আমরা আজকে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং লেখক সাহিত্যিক আবুল মকসুদ উনি মারা গেছেন। আপনি কি একটু জানেন উনি কি মানে ওনার কি কোনো অসুস্থ ছিলেন কি বা কোভিড এর ব্যাপারে একটু কি জানেন লেলিন ভাই? না, অ্যাকচুয়ালি ওনার মৃত্যুর খবরটা আমি জেনেছি, কিন্তু ওনার অসুস্থতার ডিটেলস আমি জানি না। কিন্তু ওনার মৃত্যু হয়েছে এটি জানি, এটি আমাদের জন্য খুব বেদনাদায়ক। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা ওনার ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যাব, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। যাব। আমি মাননীয় সংসদ সদস্য একটা দিন প্রশ্ন রাখতে চাই। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটির সম্মানিত সদস্য এবং আপনারাই মূলত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন এবং কাজ করে থাকেন। যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে ইউকেতে আজকে প্রমাণিত হয়ে গেছে যে এই ভ্যাকসিন কত কার্যকর, অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, আক্রান্ত সংখ্যা কমে গেছে। এবং আমরা বাংলাদেশে অনেক মানুষ দেখতেছি যে বিভিন্ন কারণে নিতে চাচ্ছেন না ভ্যাকসিন। এই ব্যাপারে একজন আইন প্রণেতা হিসেবে কি বলবেন আপনি? একটু কাইন্ডলি যদি আপনার ক্যামেরা একটু ইয়ে করেন, আপনার পুরো মুখটা দেখা যাচ্ছে না। জি, এখন দেখা জি জি এখন দেখা আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে। ক্যামেরাটা একটু অন করতে হবে প্লিজ। মাননীয় সংসদ সদস্য আপনার ক্যামেরা একটু অন করেন প্লিজ, ক্যামেরাটা অফ হয়ে গেছে। সম্ভবত ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমাদের মাননীয় সংসদ সদস্য ইন্টারনেট সম্ভবত সমস্যা হয়েছে। আমি যাব, আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ আমাদের বগুড়া প্রতিনিধি আমাদের রিপন দাস। রিপন দাস একটু যদি আপনি বলেন, আমরা আজকে জানলাম যে সিরাজগঞ্জে আপনার একটা সড়ক দুর্ঘটনায় 5 জন মানুষ মারা গেছেন। এই ব্যাপারে আপনার কি তথ্য রয়েছে? একটু আনমিট করতে হবে। সিরাজগঞ্জের এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। একটা বাসের যে চাকা পাংচার হয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে, এখানে 5 জন যাত্রী নিহত হয়েছেন, আরো হতাহত আছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ইতোপূর্বেও কিন্তু 21শে ফেব্রুয়ারি ভোর 5:30টায় কিন্তু এসআর পরিবহন সাথে ঢাকাগামী এসআর পরিবহনের সাথে একটা ট্রাক, পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষে শেরপুরেও কিন্তু মারা যান প্রায় 6 জন 21শে ফেব্রুয়ারি দিনে। এটা একটা দুঃখজনক ঘটনা ছিল। এটা আসলে যে বিষয়টা ছিল মূলত এটাও কিন্তু ওই রকমই একটা সমস্যা ছিল যে কোনো কারণে চাকা কাজ না করার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। মূলত এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে এইটা হলো যে অতিরিক্ত একটা গতির কারণে, যেহেতু রাস্তার সম্প্রসারণের কাজ চলছে বগুড়ার থেকে, অর্থাৎ রংপুর থেকে বগুড়া হয়ে যমুনা সেতুর পূর্ব এলেঙ্গা পর্যন্ত যে 6 লেনের সম্প্রসারণের কাজ চলছে, সেইখানে কিন্তু রাস্তাটা বিশেষ করে সংকোচন হয়ে গেছে। কারণ রাস্তার ঠিক 2 ধার থেকে কাজ শুরু হওয়াতে একেবারেই যে এক্সটেনশন নাই, রাস্তার কোনো কারণে যদি দ্রুত গতির গাড়ি আসে সেই ক্ষেত্রে যে গাড়িটা স্লো করে পাশে একটু দাঁড়াবে এবং যাত্রীও যে নামাবে সেই সুযোগটাও কিন্তু অনেক কমে গেছে, যার কারণে এই ক্ষেত্রে বেশি ধন্যবাদ রিপন, আমাদের মাননীয় সদস্য সংযুক্ত হয়েছেন। আমি একটু অনুরোধ করবো যে যদি একটু বলেন, আমার যে প্রশ্নটা অবশ্যই আপনি শুনছেন। আমি কথা বলবো এখন? জি 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 বলেন প্লিজ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, দর্পণকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। দর্পণ অসংখ্য দর্শক এবং যারা বিজ্ঞ আলোচক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন, এই যে মানুষের মধ্যে কিছুটা অনীহা ভ্যাকসিন নেওয়ার জন্য। আপনি যদি বাংলাদেশে খেয়াল করেন যে ভ্যাকসিন আসার আগে এই ভ্যাকসিন সম্বন্ধে একটা নেগেটিভ প্রচারণা ছিল, বিশেষ করে আমাদের বিরোধী দল বিএনপি যারা দায়িত্বশীল আচরণ করার কথা ছিল। আপনি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন পথসভায় অথবা মানববন্ধনে তারা যেসব উক্তি ভ্যাকসিন নিয়ে করেছেন সেগুলোতে মানুষ কিছুটা হলে দ্বিধা বিভক্ত ছিল, যে তারা বলেছে বাংলাদেশ ভ্যাকসিন আনতে পারবে না,
আবার যদি ভ্যাকসিন আনে সেই ভ্যাকসিন কাজ করবে না, অথবা যখন ভ্যাকসিন বাংলাদেশে আসলো তখন বললো যে এই ভ্যাকসিনের মধ্যে কোনো ওষুধ নাই, এর মধ্যে পানি আছে। এরকম বিভিন্ন ভাবে নেগেটিভ প্রচারণা মানুষকে দ্বিধা বিভক্ত করে ফেলছে, যার জন্য প্রথমের দিকে শুরুতে এই ভ্যাকসিন সম্বন্ধে আমরা দেখছি মানুষের মধ্যে আগ্রহ কম। তারপর অনেকে মনে করছে যে ভ্যাকসিন নিলে কি রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। অনেকে বলছে যে সুইডেনে বা ডেনমার্কে যেমন ফাইজারের ভ্যাকসিনের জন্য 27 জন মানুষ মারা গেছে, সম্ভবত বাংলাদেশে অনেকে মনে করছে হয়তো বাংলাদেশে এরকম ঘটনা ঘটতে পারে। যার জন্য প্রথমের দিকে একটু অনীহা ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন এই ভ্যাকসিন নেওয়ার সংখ্যা বেড়ে গেছে। ইভেন আমরা গ্রামে যখন যাই, আমাদের উপজেলা যে সেন্টার গুলো আছে, হেলথ কমপ্লেক্স, সেখানে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মানুষের মধ্যে অনেকটাই আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। প্রথমের দিকে যে অনাগ্রহ ছিল সেটা অনেকটা কেটে গেছে এবং মানুষের মধ্যে এখন সচেতনতা বেড়ে চলেছে। যেহেতু 40 এবং তার বেশি বয়স্ক মানুষগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, 18 বছরের নিচের মানুষগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। স্বভাবতই যে ব্যাপক সংখ্যক রেজিস্ট্রেশন হওয়ার কথা, এই পর্যন্ত সম্ভবত 47 লাখের মতো রেজিস্ট্রেশন হয়েছে, 25 লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে। যদি এই 18 বছর উপর থেকে তার বেশি বয়স্ক মানুষকে দেওয়া হতো তাহলে এই সংখ্যা হয়তো আরো অনেক বেশি হতো। তো আমরা মনে করি যে সরকার শুরু করেছে, এখন আস্তে আস্তে এই সংখ্যা বাড়বে এবং মানুষের মধ্যে যদি আমরা গণসচেতনতা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই মানুষের যে কিছুটা দ্বিধা, কিছুটা দ্বন্দ্ব সেটা কেটে যাবে। পাশাপাশি আমি বিশেষ করে এর আগে বলছিলাম যে একসময় যে নো মাস্ক নো সার্ভিস চালু করা হয়েছিল, যার ফলে কিন্তু আমরা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছিলাম। এখন যদি আমরা একটা কাজ করতে পারি যে নো ভ্যাকসিন নো সার্ভিস, অর্থাৎ যদি ভ্যাকসিনের কার্ড না দেখাতে পারে, অত ভ্যাকসিন না নিয়ে যায়, তাহলে তাকে যদি আমরা গণপরিবহনে উঠতে না দিই, আমরা যে মসজিদ বা মন্দির বা গির্জায় ঢুকতে না দিই, অথবা হাট বাজারে যেখানেই যাক বা অফিস আদালত, এই সব জায়গায় যদি ভ্যাকসিন না দিলে সে ঢুকতে পারবে না, সার্ভিস পাবে না, এটা যদি চালু করতে পারি তাহলে আমার মনে হয় ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে একটা সাড়া পড়বে। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে একটা গণসচেতনতা তৈরি করার জন্য গণ আন্দোলন করতে পারি আমরা, গণ সংযোগের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারি। এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের বিভিন্ন পেশায় যারা আইকন, যেমন ক্রিকেট আছে, ফুটবল আছে, বা বিভিন্ন অভিনয় করে যারা নায়ক নায়িকা আছে, সমাজের বিভিন্ন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মসজিদের ইমাম আছে, মন্দিরের ঠাকুর আছে, পুরোহিত আছে, তাদের সবাইকে যদি সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু ব্যাপক জনগোষ্ঠী এই ভ্যাকসিনের আওতায় আসবে। আমরা মনে করি যে এই ভ্যাকসিন নিয়ে আমাদের গণসচেতনতা তৈরি করতে হবে, গণ আন্দোলন গড়ে তুলতে পারি আমরা, তাহলে দেখা যাবে মানুষের মধ্যে সেই দ্বিধা, মানুষের মধ্যে দ্বন্দ্ব কেটে যাবে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ভ্যাকসিন নিলে লাভ হবে, ভ্যাকসিন নিলে কি আদৌ ইমিউনিটি ডেভেলপ করবে কিনা, বা ভ্যাকসিন নিলে যে করোনা ভ্যাকসিন নেওয়া হচ্ছে, এই করোনা ভাইরাস তো র্যাপিডলি মিউটেট হচ্ছে, যে স্ট্রেইনের এগেনস্টে আমরা ভ্যাকসিন দিচ্ছি সেটা হয়তো কাজ নাও করতে পারে। আমরা শুধু একটা জিনিস বলবো যে ভ্যাকসিনের অবশ্যই দরকার আছে। করোনা যে মিউটেটেড ভ্যাকসিন বা এর অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হতে পারে, এটা তো হতেই পারে, যেহেতু এটা একটা খুব তাড়াতাড়ি মিউটেটেড হয়। তারপরে আমরা মনে করি যে এই ভ্যাকসিনটা নিলে প্রোটেকশন হবে। অনেকের মধ্যে ধারণা আছে যে এই ভ্যাকসিন নিলে কয়দিন আমরা প্রোটেকশন পাওয়া যাবে। এখন পর্যন্ত যতগুলো স্টাডি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিন যদি 2টা ডোজ নেওয়া যায় তাহলে 1 বছর পর্যন্ত প্রোটেকশন করোনার এগেনিস্ট হবে। তবে এটা এখনো সময় লাগবে, রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কতদিন, যেহেতু করোনা একটা নতুন ভাইরাস, এর অ্যান্টিবডি কতদিন থাকবে সেটা নিয়ে আমরা এখনো নিশ্চিত না, যদিও বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে। আমরা মনে করি সেটা আমরা রিসার্চ করলে জানতে পারবো। পাশাপাশি বঙ্গোভ্যাক্স নামে যে একটা একজন বিজ্ঞ আলোচক বললেন, বঙ্গোভ্যাক্সের ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে হিউম্যান ট্রায়ালের জন্য পারমিশন দিছে, ড্রাগ থেকে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে করোনার যেভাবে যদি দীর্ঘায়িত হয় তাহলে অবশ্যই বঙ্গোভ্যাক্সের ট্রায়াল গুলো শেষ হলে বাংলাদেশও ভ্যাকসিন তৈরি করতে পারবে, এবং যে যদি সিকোয়েন্স চেঞ্জ হয় তাহলে কিন্তু সেই হিসেবে ভ্যাকসিনটা তৈরি করা সম্ভব হবে। আমি মনে করি সরকার বসে নেই, অত্যন্ত দক্ষতার সাথে এই জিনিস করোনা ভ্যাকসিন মোকাবেলা করছে। অনেকে সরকারের বিভিন্ন ভাবে সমালোচনা করতে পারে যে এটা সরকারের সাফল্য না, এটা হচ্ছে নেচার আমাদের বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করছে। আমরা সেটা মনে করি না। হ্যাঁ, নেচারের একটা রোল থাকতেই পারে, কিন্তু আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে এই করোনা মোকাবেলা করতে পারছে বলেই
বাংলাদেশের মানুষ সফল। আপনারা দেখেছেন গত প্রায় 3 সপ্তাহ সময় ধরে 3%-এর নিচে আমাদের রোগ ডায়াগনোসিস হচ্ছে। 3%-এর যদি রোগ ডায়াগনোসিস হয় বা 3%-এর নিচে হয় তাহলে আমরা বলি মেডিকেল ভাষায় ফেড আউট, অর্থাৎ এই সংক্রমণটা সমাজ থেকে বিতরিত হচ্ছে। তারপরে আমরা আবার সেই ইন্টারনেটের সমস্যা মনে করি যেহেতু আমাদের পাশ সংক্রমণ এখন বেড়েই চলছে, সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি আবার আসবো আপনার কাছে, আমরা একটু যেতে চাই, আবার আসবো, আমি একটু যেতে চাই। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ আমাদের উত্তরাঞ্চল প্রতিনিধি বগুড়াতে সংযুক্ত হয়েছেন রিপন দাস। রিপন দাস একটু আনমিট করতে হবে। রিপন দাস, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আসলে আজকে অনেক দর্শক অনেক প্রশ্ন রেখেছেন এবং আপনার মতামত আজকে, যদি আপনার কোনো মতামত পরামর্শ থাকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। পরামর্শ হচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই করোনার টিকা নিয়ে বিশেষ করে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চল মানুষের, যাদের এখনো পর্যন্ত তারা জানেন না কিভাবে টিকা নিতে হবে, যদিও করোনা সম্পর্কে মোটামুটি তাদের একটা ধারণা চলে এসছে যে করোনা একটা ভাইরাস, টিকা নিতে হবে, কিন্তু তারা জানে না কিভাবে এই যে ভ্যাকসিনটা দিতে হবে। তো তাদের আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমন বলছেন যে যেভাবে শিশুদের টিকা দেয়া হয়, ইপিআই যেটা দেয়া হয় গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা যে টিকাগুলো দেন, এইটা যদি কোনো একটা মাধ্যমে কিংবা গ্রাম পর্যায়ে এই স্বাস্থ্যকর্মীরা গিয়ে যদি রেজিস্ট্রেশন করে তাদেরকে টিকার আওতায় আনতে পারে, আমার মনে হয় তাহলে হয়তোবা খুব দ্রুতই সম্ভব হবে এই টিকা কার্যক্রমগুলো। কারণ হচ্ছে যে গ্রাম পর্যায়ের মানুষগুলো মোবাইল ব্যবহার করলেও মোবাইলের যে সঠিক ইন্টারনেটের প্রযুক্তির যে ব্যবহার সেটা কিন্তু তারা জানে না। তাদেরকে এই ব্যবহার যদি সচেতন করতে হয় তাদেরকে আবার আরো অনেক সময় লাগবে। স্বাস্থ্যকর্মীরা যে যে যদি বাড়ি পর্যায়ে কিংবা ইউনিয়ন কিংবা ওয়ার্ডে, অর্থাৎ আরেকটা সুবিধা আছে যেটা হলো যে কমিউনিটি যে ক্লিনিক গুলো আছে সরকারের, যে বিভিন্ন ইউনিয়ন গ্রাম ভিত্তিক কমিউনিটি ক্লিনিক আছে, সেইখানে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তাদের দ্বারাও যদি ওই গ্রাম পর্যায়ে যদি এই কমিউনিটি ক্লিনিকে যদি রেজিস্ট্রেশনের পদ্ধতিটা রেখে ওই গ্রামের সমস্ত লোকদেরকে যদি টিকার আউট আনা যায়, আমার মনে হয় সেটা সবচাইতে ভালো হয়। কারণ হলো যে আমরা যেমন দেখছি যে বগুড়া শহরে মাত্র 3টি স্বাস্থ্য কমপ্লেক্সে, অর্থাৎ 3টি হাসপাতালে কিন্তু টিকার কার্যক্রম চালু করা হয়েছে। এখন যে গ্রাম পর্যায়ে শহর, যে বগুড়া শহর থেকে যদি সারিয়াকান্দির কথা বলি যে 40 কিলোমিটার দূরে, আর চরটার কথা যদি বলি আরো কিন্তু 20 কিলোমিটার, এই যে চর থেকে একজন মানুষ রেজিস্ট্রেশন করে তার এসএমএস এ আসবে তাকে এই কেন্দ্রে যে টিকা দিতে হবে, ওই মানুষটার পক্ষে কিন্তু তাহলে সম্ভব না। আর এইটা যদি ওই পর্যায়ে করা হতো যে সেই গ্রামে সেইখানে গিয়ে টিকা দেওয়া হতো, আমার মনে হয় সেটা আরো বেটার হতো। তো এটাও হয়তো বা সরকারের একটা পরিকল্পনায় আছে, স্বাস্থ্যকর্মীদের পরিকল্পনায় আছে, হয়তো বা পর্যায়ক্রমে হবে। তো এইটা যদি দ্রুতই হয় আমার মনে হয় খুব দ্রুতই সফলতা আসবে আরো তাড়াতাড়ি। ধন্যবাদ রিপন দাস। আমরা জানি আমাদের মাননীয় সংসদ সদস্য কিন্তু সিরাজগঞ্জের ওই এদিকে অনেক চর রয়েছে, এ ব্যাপারে উনিও স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদ কমিটিতে আছেন, বলবেন। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য দিয়ে শেষ করবো। আমি যাবো ডক্টর লেলিন চৌধুরী, যিনি হেলথ এন্ড উপর সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক। লেলিন ভাই, আমরা যে আপনি আমাদের অনুষ্ঠানে প্রায় বলছেন যে রেজিস্ট্রেশনের একটা সমস্যা, যে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে যায় না, যেটা রিপন দাস বললেন, এই ব্যাপারে কি করা উচিত, কি পরামর্শ রয়েছে আপনার? আচ্ছা, খুব স্পষ্ট পরামর্শ আমি যেটি মানে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে, টেলিভিশনকে বলেছি, সেটি হচ্ছে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অস্থায়ী নিবন্ধন ক্যাম্প তৈরি করা, এক। দুই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যেসব জায়গায় বসবাস করে, শহর, উপজেলা অথবা পাহাড় অথবা চর যেখানেই হোক না কেন, হাওর অথবা চর যেখানেই হোক না কেন, সেখানে স্বেচ্ছাসেবার ভিত্তিতে কিছু মানুষ ঘরে ঘরে গিয়ে নিবন্ধন করবে। তৃতীয়ত, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নাম ঠিকানা দিয়ে স্পেশাল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি নিবন্ধন প্রক্রিয়া চালু করা দরকার। এই কাজগুলো করা দরকার। দ্বিতীয়ত, আমাদের ভ্যাকসিন প্রাপ্যতা সরবরাহটা নিশ্চিত হলে, এখন প্রথম ডোজ দেওয়ার পরে 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা এ যাবৎ প্রাপ্ত তথ্য থেকে জানি যে যদি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি
প্রথম ডোজের 12 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়, মানে 3 মাস পরে, তাহলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। এটি মাথায় রেখে ভ্যাকসিনের প্রাপ্যতা সরবরাহের ব্যাপারে যদি নিশ্চিত করা যায়, তাহলে সেকেন্ড ডোজটাকে রিশিডিউল করে 12 সপ্তাহ পরে নেওয়া দরকার। আরেকটি ব্যাপার, আজকে পৃথিবীব্যাপী একটি খবরে মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। সেটা হচ্ছে, এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রসর দেশের নাম হচ্ছে ইসরায়েল, এবং তারা সম্প্রতি একটি জনজরিপ করেছে যে ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি কি পরিমাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। সেই জরিপের মধ্যে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার একটি লক্ষণ দেখা গিয়েছে। যদি এটি সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই, তাহলে কিন্তু পৃথিবী খুব দ্রুত সময়ের মধ্যেই করোনার অভিশাপ থেকে মুক্ত হবে। আমি এই কথাটা এই কারণেই বললাম যে আমরা প্রতিদিন প্রচুর সংখ্যক নেতিবাচক খবর শুধু বলি। আমার মনে হয় এই ইতিবাচক খবরটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করবে, এবং এই ইতিবাচক আত্মবিশ্বাস থেকে করোনা প্রতিরোধে লড়াইয়ে আমরা জয়ী হতে পারবো। এবং আমি মনে করি আমাদের দেশেও এখন থেকে করোনা প্রতিরোধের প্রচারটি, উদ্বুদ্ধকরণের বিষয়টি ইতিবাচকতা থেকে শুরু করা উচিত। এতদিন আমরা ভয় পাইয়েছি, নেতিবাচক দিয়েছিলাম। অর্থাৎ আমরা এই করলে দ্রুত ভালো হতে পারবো, এই কাজগুলো ডিফাইন করে সেরকম একটি পদক্ষেপ নেওয়া উচিত। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে মাননীয় এমপি মহোদয় আমাদের এখানে আছেন, তিনি অত্যন্ত প্রভাবশালী নীতি নির্ধারকদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে। আমি তাকে বলবো যে আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষের লোকজন প্রেস কনফারেন্সে অথবা মিডিয়াতে যে পরিকল্পনার কথাগুলো বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য যেন তৃণমূল পর্যায়ে উদ্যোগ নেওয়াটাকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত করলে কিন্তু রিপন দাসকে আজকে বলতে হতো না যে চর অঞ্চলের মানুষ টিকা সম্পর্কে জানে না। অথবা আমি কয়েকটা জায়গায়, ঢাকার কয়েকটা জায়গায় খোঁজ নিয়ে যখন জানলাম যে বস্তিগুলোতে বাস্তব অবস্থাতে টিকা দেওয়ার এবং নেয়ার কোনো ধরনের কথা হচ্ছে না, অথবা গণমাধ্যমে সে ৭১ টেলিভিশন হোক অথবা সময় হোক, যে কোনো টিভিতেও কিন্তু প্রতিদিন অসংখ্য সাক্ষাৎকার দেখাচ্ছে, মানুষজন তারা জানে না। তাহলে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা দূর হতে পারতো। একটা ব্যাপার মানে ঠিক যে একসময় যারা টিকার বিরুদ্ধে কথা বলেছিল তারা ঠিক বলে না। এই কারণেই টিকা দেয়া শুরুর আগে একটি বড় জরিপ হয়েছিল। সেই জরিপটি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের নেতৃত্বে আরো কয়েকটি প্রতিষ্ঠান। সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের ৮৪% মানুষ টিকা নিতে আগ্রহী। এর মধ্যে ৩২% প্রথমেই টিকা নেবে, ৫২% অন্যদের দেখে নিবে, আর ১৬% নেবে না। অর্থাৎ ভ্যাকসিন হেসিটেন্ট বা ভ্যাকসিন দ্বিধাতে খুব বেশি লোক আমাদের ভোগে নাই। ফলে যেখানে একটি ইতিবাচক বাস্তব অবস্থা বিরাজ করছে, সেখান থেকে সর্বোচ্চ ফল তুলে নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নীতি নির্ধারকরা যেন যদি বাস্তব ভিত্তিক এবং জনঘনিষ্ঠ কিছু উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা সফলতার সুবর্ণ প্রান্তে পৌঁছতে পারবো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ লেলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে আছেন আমাদের ইউকের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান। আলতাফ ভাই, একটু আনমিউট করতে হবে আপনাকে। আপনার কাছে যে কথাটা বলতে চাই, লেলিন চৌধুরী যে কথাটা বলেন, ইতিবাচক খবর আমাদের সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি কোভিড এর ভ্যাকসিনের কারণে হচ্ছে। এই জায়গা থেকে আপনি ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডেও আমরা বলবো অনেক ইতিবাচক। আমরা আসলে সবাই হতাশ হয়ে গেছিলাম একটা পর্যায়ে, যেভাবে মৃত্যু মিছিল বেড়েই চলছিল। সেই জায়গা থেকে ইতিবাচক খবরটাকে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিতে হলে কি করা উচিত বলে মনে করেন? ইতিবাচক খবর তো আমার মনে হয় ডক্টর লেলিন মানে অনেক কিছু কভার করছে। আমি আমার ছেলেবেলার কথা বলি, আমি বলি 40-50-এর কথা। আগের দিনে হাটে বাজারে ও ঢোল দেওয়া হতো, মাইক নিয়ে লোকে সব বলতো, ওগুলো লোক খুব ইউজ টু ছিল। এবং এখন ভলান্টিয়ারের অভাবও কিন্তু নাই, মানে একটু চেষ্টা করলেই ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও অনেক ভলান্টিয়ার পাওয়া যাবে, যারা ক্যাপেবল লোক আছে, যারা প্রতিদিন শহরে যায়, জিনিসপত্র নিয়ে বিক্রি করে বা কিনে নিয়ে আসে, লোকালি হয়তো তাদের একটা নেটওয়ার্কও আছে, এই সমস্ত লোক। আর এই আমাদের সাংবাদিক যে বলছে এই কথাটা খুব সত্যি। আমি দেখছি যতগুলো গ্রাম ভিজিট করছি, সেখানে গ্রামের যে চিকিৎসক, পল্লী চিকিৎসক
বলছি চিকিৎসক না, বলবো হেল্পার, যারা ওই হেলথ ওয়ার্কার, এদেরকে কিন্তু সবাই চেনে গ্রামের প্রত্যেকটা জায়গার। তাদের উপরে যদি দায়িত্ব দেওয়া যায় নিবন্ধন করার জন্য, নিবন্ধনটাই সবচেয়ে বড় কথা, তাহলে আমার মনে হয় জিনিসগুলো ত্বরান্বিত হবে এবং সমস্ত লেভেলে পৌঁছে যাবে। আর আরেকটা ইতিবাচক খবর আমাদের এখানে বলি, লেনিন সাহেব বলছে গ্লাসগোতে এই পোস্ট ভ্যাকসিন একটা স্টাডি করছে, সেখানে দেখা গেছে প্রায় 80% লোকের আর সিভিয়ার, যদি হয়ও করোনা, সিভিয়ার অ্যাটাক হয় না। আর 2 ইঞ্জেকশন নেওয়ার পরে 95% পর্যন্ত হচ্ছে না, মানে অ্যান্টিবডি হচ্ছে এবং আর ইনফেকশন হয় না। সে এগুলো সব অনেক ইতিবাচক খবর আছে মানে ভ্যাকসিনের ব্যাপারে। আমাদের বাংলাদেশে আমি কিন্তু হতাশ না। সবচেয়ে বড় কথা, বড় হেডেক যেখানে হটবেড মানে ওই ঢাকা, গাজীপুর, চিটাগাং, নারায়ণগঞ্জ, এই সমস্ত শহরগুলো, এগুলো তো যদি তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় তাহলে সবচেয়ে ভালো কথা। কিন্তু তার মানে এই না গ্রাম বা শহর, অন্যান্য শহর নেগলেক্ট করতে হবে, সেগুলো আস্তে আস্তে করা যাবে। কিন্তু হটবেডগুলো প্রথম অ্যাডজাস্ট করা উচিত। এবং আমি সরকারকেও ধন্যবাদ দিই, তারা অনেক কিছু করছে। কিন্তু লেনিন সাহের মতো চিকিৎসা প্রত্যেক দিনই আমি এখানে থাকলেও আমি বাংলাদেশের টক সব শুনি। লেনিন সাহেব অনেক যত ক্রিটিসিজম প্রথম সব করছে, এখন দেখি অনেক উনি মানে পজিটিভ পান ইয়েতে। আর আমাদের পলিটিক্যাল দলেরা তো এই কাদা সরাসরি করেই থাকে, কিন্তু অন দি হোল ওভারঅল আই থিঙ্ক আমাদের দেশের অগ্রগতি ভালো হচ্ছে, ইন করোনাতেও সেটা ভালো হচ্ছে এবং হবে আশা করা যায়। আর একটা জিনিস আমি তো শুনলাম বোধহয় আর একটা ব্যাচ অফ ভ্যাকসিন আসছে 20 লক্ষ, গতকাল নাকি আসছে, কবে যেন আসছে একটা। সো এই জিনিসটা যদি রেগুলার থাকে, ইউএনও একটা বলছে, ইউএনও তারা টাকা দিবে বিভিন্ন জায়গায়, তার মধ্যে আমরা আছি, ভ্যাকসিনের ব্যবস্থা করবে। আর মাননীয় প্রধানমন্ত্রী তো অলরেডি অনেক অ্যাডভান্স করছে, অর্ডার দিয়ে দিয়েছে, এখন আসে অনেকগুলো তো আসার কথা। কাজে আমি হতাশ না, আমি আশাবাদী। এই কথা বলে আমার আলতা ভাই, আমি আর একটা বিষয় জানতে চাই আপনাকে। আমরা যখন পাই, আমরা আসলে বিশেষ করে আমরা ব্রিটেনের মানুষ জানি, বাংলাদেশে অনেকেই জানেন না যে আপনার যে মুক্তিযুদ্ধের সময় আপনি জাস্ট একটু অংশগ্রহণ করেছেন, বা ভাষা আন্দোলনের সময় একটু বলেন, যেহেতু ভাষার মাস, সংক্ষিপ্ত একটু বলেন। ভাষা আন্দোলনের সময় আমি ক্লাস 8-এর ছাত্র, মানে 1950 ক্লাস 7-এ পড়ি। তখন আমার ওই সারিয়াকান্দিতেই, তখন তো এই দেশ তো এরকম ছিল না, খবরের কাগজ ঢাকা থেকে আসতো সবকিছু, 3-4টা খবরের কাগজ, আজাদ, ইত্তেফাক আর ওই দৈনিক সামথিং একটা ছিল গ্রাম। তো এগুলো আসতেও 2 দিন লাগতো। বা আমরা হঠাৎ করে সন্ধ্যার সময় খবর পাইছি ওই দিন, 21 তারিখে। 21 তারিখে খবর, 22 তারিখে আমি ওখানে সব অর্গানাইজ করছি, ওখানকার স্কুল, ওখানকার মাদ্রাসা, ওখানে যত কিছু সব মানে প্রতিবাদ সভা করে। তারপরে এরপরে থেকে প্রতি বছরই আমি ওগুলো করি আর কি, মানে করতাম ওখানে। তারপরে আমি 55-এ 6-এ আমি কলেজে চলে যাই, কারমেডিক্যাল কলেজ, সেখানে সবই অনেক কিছু হয়। তারপরে আমি মেডিকেল কলেজে ভর্তি, সেখান থেকে। আর আমি 1954 সালে যুক্তফ্রন্টের ইলেকশন, সেই ইলেকশনের সময় আমি যুক্তফ্রন্টের আমাদের লোকাল ক্যান্ডিডেট ছিল এক মুক্তার সাহেব, উনি বগুড়া থাকতেন, কিন্তু ওনার বাড়ি ছিল আবার এখান থেকে মানে চরের দিকে। তো উনি দাঁড়িয়েছিলেন এবং মুসলিম লীগকে হারাই দিয়ে উনি হন। তার সমস্ত কিছু আমি মানে মানে ইয়ে করি আর কি, মানে প্রচারণা। ওই সময় আমার সৌভাগ্য হয়েছিল হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে দেখা হচ্ছিল, উনি আসছিলেন মিটিং অ্যাডজাস্ট করতে। সেখানে গোলাম মোহাম্মদ কারবাল লুন্দুখোর, তারপরে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী, এসব। এরপরে আমি যখন কলেজে যাই, 1958-এ মেডিকেল কলেজে ঢুকি। মেডিকেল কলেজে থাকার সঙ্গে আইয়ুব খানের মার্শাল লর এগেইনস্ট আন্দোলন, সেই আন্দোলনে আবার জোরে পড়ি এবং সামারি মিলিটারি কোর্টে আমাদের জেল দেয়, 10 বছর করে মানে জেল। এগুলো তো সব ফালতু যাই। তারপরে নিয়ে গেল জেলে 2 দিন 3 দিন থাকতেই বাপ মা এসে মুসলিকে দিয়ে বাড়িতে নিয়ে গেল। আর বঙ্গবন্ধুর সাথে আমার প্রতি বছরই ওই 6 দফা যখন দিল, এই 6 দফার পরে প্রত্যেক বছর যেখানে মিটিং করতে আসতেন উনি, রাজশাহী, বগুড়া, এদিকে উত্তরবঙ্গের দিকে আমি অনেক ইয়ে করছি। আর এই যখন স্বাধীনতার যুদ্ধ হলো, স্বাধীনতার যুদ্ধে আমি ওই যেদিন মানে ডিক্লারেশন হয়,
আগে তো 3-4 মাস নেগোসিয়েশন হলো, তো প্রত্যেকদিন আমরা খেতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। আমি ব্যক্তিগতভাবে আমি যে হাসপাতালে কাজ করতাম, পাকিস্তানি, কাশ্মীর এগুলো সব ভর্তি। তো ওরা তো সব নেগেটিভ কথা বলে, গালাগালি দেয়। এখন তারপরে জাফরুল্লাহর সঙ্গে আমার সবসময় কন্ট্যাক্ট হচ্ছে। ও জাফরুল্লাহ মানে আমাদের, আমি ছিলাম নটিংহ্যামশায়ারের হাসপাতালে, ওখানকার ইউনিভার্সিটি, ওখানে বিভিন্ন জায়গায় যা মানে করতাম। জাফরুল্লাহ ফোন করলাম যখন মানে ক্র্যাকডাউন হলো, তারপর দিন আমরা লন্ডনে আসি। লন্ডনে এসে আমাদের দুইজনের নোটবুকে যে সমস্ত ডাক্তারের ঠিকানা ছিল আমরা মেডিকেল অ্যাসোসিয়েশন করি। পরের দিন যা আবু সাইদ চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করি, দেখা করে সেখান থেকে শুরু হলো। আমি ইন্ডিয়ান হাই কমিশনে যা 2টা বার করি, ওই মানে ট্রাভেল পাস। তখন তো পাকিস্তানি পাসপোর্ট করে যাওয়া যেত না। ট্রাভেল পাস করে জাফরুল্লাহ এবং আরেকটা ডাক্তারকে পাঠাই, এখানে আমি মেডিকেল অ্যাসোসিয়েশন আমি চালাই। আর পরবর্তীকালে এখন কালকে আমার আর এক বন্ধু প্রফেসর কাজী কামরুজ্জামান এগুলো পদক পেয়েছে, ও একদিন আমাকে অন্য হাসপাতালে ছিল, আমাকে ফোন করে, জানতে ভাই আমি একটু আপনার সঙ্গে কাজ করতে চাই। আসে মেডিকেল অ্যাসোসিয়েশন করি আমি। ইন দি মিন টাইম মানে আমাদের প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী, যিনি পরবর্তী ফেলো ছিলেন, ওনাকে নিয়ে এই বিলাদের বিভিন্ন শহরে এই রেইজিং মিটিং করতে নিয়ে যাই আমার গাড়িতে করে, ওখানে ইয়েতে করি। এইভাবে তারপর আলটিমেটলি আমি মুক্তিযুদ্ধও যাই। মুক্তিযুদ্ধে যাই, ওখানে যুদ্ধ শেষ হয়, যশোর ক্যান্টনমেন্টে কিছুদিন ছিলাম কাজকাম করে। তারপরে বঙ্গবন্ধু দেশে ফিরে আসে, তার কয় মাস পর আবার আমি ফিরে আসি এখানে লোকাল পলিটিক্সে যোগ দিই। আলটিমেটলি আমি লেবারের কাউন্সিলে, আলটিমেটলি আমার ওখানে মেয়র হই। বাংলাদেশের সঙ্গে আমার মানে যোগাযোগ প্রতি মানে বছরই আছে, অনেক বছর 2বার করে দেয়। ওখানে কিছু কিছু কাজ আমি এখনো করি। ওই কাজীর হাসপাতাল, যেটা প্রফেসর কাজীর, ওখানেও আমার কিছু কমিটমেন্ট আছে। আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র তো আছেই। গণস্বাস্থ্য কেন্দ্র আমরা যখন শুরু করি তখন ওই একটা টেন্ট নিয়ে যা তাবু খাটে, তার মধ্যে শুরু করছিলাম ওই সাভারে। কিন্তু ঢাকাতে স্কেটন রোডে আমাদের একটা হাসপাতাল ছিল, মানে এটা সাদেক খান, মরহুম সাদেক খান সাহেব, ওটা ওনার বাড়ি। উনি পার্টনারশিপে একজনের সাথে, পাকিস্তানি লোকের সাথে বিজনেস করতেন। তো উনি পাকিস্তানি লোক চলে যায়, তো উনি আমাদেরকে ওটা দিলেন যে এইখানে ধর তোমরা নিয়ে আসে, মানে রুগী যারা যুদ্ধর সময় আমরা চিকিৎসা করতাম বর্ডারে, নিয়ে আসে আমরা ওখানে শুরু করি। তাই তারপর থেকে আমি গণস্বাস্থ্য কেন্দ্রে এখনো একজন ওভারসিজ ট্রাস্টি, ওখানে যাই আসি। আমার এইভাবে দেশের সঙ্গে যোগাযোগ সবসময় আছে। আর আমার ওখানে লোকালি আবার কিছু চ্যারিটি আছে, সেখানে কাজ কাম করি। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। যে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি একটা জিনিস আপনার এই কথাগুলো তুলে ধরলাম এই কারণে, আমরা জানি বাংলাদেশের ভাষা সৈনিক কিন্তু আমার জানা মতে মানে অনেকেই বেঁচে নেই। আপনি আছেন, আপনার 80 বছরের উপরে। আমরা অনুরোধ করব যারা ভাষার জন্য, আমাদের ভাষা সংরক্ষণের জন্য, ভাষার জন্য যারা লড়াই করেছেন, স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। আমাদের দেশে 21শে পদক দেওয়া হয়, স্বাধীনতা পদক দেওয়া হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ আলতাফুর রহমান, যিনি আমি বলবো যিনি হচ্ছেন যে কিংবদন্তি, আমাদের ইউকের অনেকেই অনেকের সম্মান, সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। আপনারা অনেকেই জানেন না, এই জন্য আজকে ওপেনলি বলতেছি যে এই ডক্টর মোহাম্মদ আলতাফুর রহমানের মতো যারা আছেন এখনো, তাদেরকে আমাদের উচিত সম্মান দেওয়া, সেই সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। কারণ হচ্ছে আমরা একটা সময় হয়তো ওনাদেরকে আর পাবো না, তখন আমরা অনেক কিছু জানবো না। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ আলতাফুর রহমান। আমি আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাবো আমাদের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজের কাছে। আব্দুল আজিজ ভাই, যদি একটু বলেন, আপনার আগের বক্তব্যগুলো শেষ হয় নাই কারণে, ইন্টারনেটের কারণে, যদি আজকে আপনার সমাপনী বক্তব্য যে কিভাবে মানুষকে সচেতন করা যায় আপনি বলছিলেন, তারপর একটু বলেন প্লিজ। আপনার দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করে একটু আনমিট করতে হবে প্লিজ, একটু আনমিট করতে হবে, মিউট করা, একটু আনমিট করতে হবে। জি, এবার শোনা যায়? শোনা যায়, জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন প্লিজ। হ্যাঁ, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসলে সরি, আমার লাইনটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মানুষকে সচেতন করতে গেলে আমরা যেমন একসময় বলেছিলাম যে নো মাস্ক নো সার্ভিস, এখন নো ভ্যাকসিন নো সার্ভিস চালু করতে হবে। অর্থাৎ আপনি যদি গণপরিবহনে চড়তে চান, আপনি যদি মসজিদে যেতে চান, আপনি মন্দিরে যেতে চান, প্যাগোডা যেতে চান,
বাজারে যেতে চান অথবা অফিসে যেতে চান, তাহলে আপনাকে ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিনের কার্ড দেখাতে হবে। এটা যদি চালু করতে পারি তাহলে মানুষের মধ্যে সচেতন আসবে। পাশাপাশি আমাদের সমাজে যারা খুবই পরিচিত, বিভিন্ন অফিসার আছে, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি আছে, বিভিন্ন আমাদের সোসাইটিতে আইকন আছে, যেমন ক্রিকেট খেলোয়াড় আছে, ফুটবল খেলোয়াড় আছে, ডাক্তার আছে, অভিনেতা অভিনেত্রী আছে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, প্রাগটাতে যারা থাকে, এইসব মানুষগুলোকে যদি আমরা সম্পৃক্ত করি, তাদের দ্বারা যদি মানুষকে মোটিভেট করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন মাস লেভেলের মধ্যে আমরা দিতে পারবো। আমি মনে করি যে এই গণসচেতনতা তৈরি করার জন্য আমাদের গণ আন্দোলন, মানে আমরা বিভিন্নভাবে গণসচেতনতা তৈরি করতে পারি, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, সেই কাজটা আমাদের সবাই মিলে করতে হবে। এখানে দলমত নির্বিশেষে কাউকে দোষারোপ না করে সকল মানুষকে সম্পৃক্ত করে যে না, ভ্যাকসিন আসলেই দরকার, ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। যেহেতু করোনা সংক্রমণ সারা বিশ্বব্যাপী, আজকে যদি যেমন আমি বললাম যে বাংলাদেশে গত 3 সপ্তাহ থেকে আমাদের করোনা সংক্রমণ ডিটেকশন 3% বা 3%-এর নিচে নেমে এসছে। এটাকে মেডিকেল ভাষায় ফেড আউট বলি যে আমরা ভালো হয়েছি। তা আমি বলবো যে ভালো না, কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে করোনা সংক্রমণ এখন বেড়েই চলছে, ইউরোপে বেড়ে চলছে, আমেরিকাতে একই চলছে। যে কোনো মানুষ একটা আমেরিকা থেকে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে আসলেই কিন্তু অন্যান্য মানুষগুলো যে কোনো সময় আবার সংক্রমিত হতে পারে, এটা আবার ব্যাপক হারে ছড়িয়ে যেতে পারে। যার জন্য আমাদের সচেতন থাকতে হবে, ভ্যাকসিন নিতে হবে, মুখে মাস্ক পরতে হবে, এর কোনো বিকল্প নেই। এই কাজগুলো আমাদের দলমত নির্বিশেষে সকল মানুষকে সম্পৃক্ত করে আমাদের করতে হবে। এখানে আরেকটা কোশ্চেন বলছিলেন যে বেকার হয়ে যাচ্ছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা আমরা সংক্রমণ মোকাবেলা করছি। পাশাপাশি আমাদের যেন ব্যবসা, আমাদের যেন ইন্ডাস্ট্রি বন্ধ না হয়, সেইটাকে লক্ষ্য রাখে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে আমাদের গার্মেন্টস খুলে দিয়েছিলেন, আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি খুলে দিয়েছেন, এবং গণপরিবহন থেকে শুরু করে সবকিছু চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি মনে করি যে এইগুলো যখন চালু হয়ে যাবে, তাহলে মানুষের মধ্যে যে কিছুটা বেকারত্ব, অথবা যেমন যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালক, ভ্যান চালক, ধোপা সম্প্রদায়, নাপিত সম্প্রদায়, যারা লকডাউনের সময় বা ছুটির সময় কিছুটা সমস্যা ছিল, এখন কিন্তু সেই সমস্যা নাই। কিছু কিছু ক্ষেত্রে সামান্য যেটা সমস্যা আছে সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে আমরা মনে করি কেটে যাবে। যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো পুরো দমে চালু হবে, তখন এই বেকারত্ব যেটা কিছুটা খুব যে বেশি হয়েছে তা না, আমরা মনে যেটা হচ্ছে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে যেমন মোকাবেলা জয়লাভ করতে যাচ্ছি, পাশাপাশি এই ভ্যাকসিনও আমরা সফলভাবে সকল মানুষ যার ভ্যাকসিনের আওতায় আসার দরকার, সেটা যে রেজিস্ট্রেশনের মাধ্যমে হচ্ছে অথবা তার ন্যাশনাল আইডি কার্ডটা যে কোনো একটা সেন্টারে নিয়ে গেলেই কিন্তু দিতে পারছে, সেটাকে আরো সহজকরণ করা যেতে পারে। সেটা বিভিন্ন প্রক্রিয়া, যেমন কিছুক্ষণ আগে বলা হলো যে আমাদের যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে, সেইখানে যদি আমরা ভ্যাকসিন গুলো দিতে পারি, যদিও ভ্যাকসিন গুলো প্রিজার্ভেশনটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভ্যাকসিন একটা কমিউনিটি সেন্টার নিয়ে যাওয়া হলে সেখানে ফ্রিজ না থাকে, সেখানে প্রিজার্ভ করার সিস্টেম না থাকে, তাহলে কিন্তু পুরো ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যাবে। সে ভ্যাকসিনে যাতে নষ্ট না হয়, ভ্যাকসিন যত ঠিক মতো প্রিজার্ভ হয়, সেটাকে দেখে আমরা ইপিআই শিডিউলে যেমন দেই সেরকমও করা যেতে পারে। যেহেতু আমাদের জনবল আছে আমাদের ভ্যাকসিন দেওয়ার মতো, আমাদের অবকাঠামো আছে, সেই অবকাঠামো থেকে যদি আমরা সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা বাংলাদেশ অন্য যে কোনো দেশের চেয়ে অত্যন্ত সফলভাবে ভ্যাকসিনের দিতে পারবো এবং সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো। তারপরে আরেকটা জিনিস আছে, আপনি ইতিমধ্যে যেটা আলোচনা হলো হার্ড ইমিউনিটি। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বেশ কিছু অনেক মানুষের মধ্যে অলরেডি হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে। কিছুদিন আমি সংসদে বলেছিলাম যে আমাদের কি বলে পিসিআর এর মাধ্যমে টেস্ট হচ্ছে, অ্যান্টিজেনের পারমিশন দেওয়া হয়েছে, সম্প্রতি অ্যান্টিবডি পরীক্ষার পারমিশন দেওয়া হয়েছে। আমি মনে করি যে ব্যাপক হারে যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, তাহলে কতগুলো মানুষের শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়েছে যাদের ভ্যাকসিন এই মুহূর্তে না দিয়ে পরে দিলে হবে, সেই জিনিসটা আমরা করতে পারলে একটা ব্যাপক শ্রেণী মানুষ যারা ইতিমধ্যে বডির অ্যান্টিবডি তৈরি হয়েছে তাদেরকে আমরা ভ্যাকসিন পরে দিলে হবে অথবা লাগবে কিনা সেটা আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো। সেই কাজটা আমাদের করতে হবে। তবে সর্বোপরি আবারও বলি যে আমাদের দ্বিধাদ্বন্দ্ব বলে, রাজনীতি বলে, মানুষের জন্য সকল মানুষের সাথে সকল মানুষকে একসাথে নিয়ে সমন্বিতভাবে এই করোনা যুদ্ধে জয়লাভ করতে হবে। সবাইকে করোনা ভ্যাকসিন দিতে হবে যারা এই ভ্যাকসিনের আওতায় আসার যোগ্য।
আমি মনে করি সেই কাজটা সরকার চেষ্টা করে যাচ্ছে। আমাদের বিরোধী দল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমরা একসাথে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই, সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের এই অনুষ্ঠানে আজকে থাকার জন্য। আমি একটু জেনে নিতে চাই, আগামীকাল আমরা সমস্যা বিষয় নিয়ে কথা অনুষ্ঠান করবো বাংলা সময় রাত 9টায়, 21 বিকাল 3টায়। আমাদের সাথে থাকবেন ময়মনসিংহ সদস্য রাজশাহী 3 আসনের সাংসদ মোহাম্মদ আইন উদ্দিন, থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাবেক সাংসদ অ্যাডভোকেট নেওয়াজ আলিম আল্লি, থাকবেন সমাজ কল্যাণ সংস্থা চেয়ারম্যান জেসমিন প্রেমা। আগামীকাল অনুষ্ঠান থেকে আমন্ত্রণ রইল। এবং পাশাপাশি আজকে আমাদের মাননীয় সদস্য আমাদের অতিথি প্যানেলে যারা বললেন যে আসলে ভ্যাকসিনের বিকল্প নেই, বাংলাদেশে যারা এখনো ভ্যাকসিন নেননি আপনারা ভ্যাকসিন নেন। আমরা ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ভ্যাকসিনের কারণে মানুষের মধ্যে অ্যান্টিবডি যেটা এটা সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনের মানে কাজ করছে। বড় কথা এই মানে অনেক মানুষ সন্দেহ করে যে ভ্যাকসিনের কাজ করে না, কিন্তু ভ্যাকসিনের কাজ করছে, এটা আমাদের ইউকে সহ বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে। তো তাই সবাইকে ভ্যাকসিনের অনুরোধ রইল। আর আজকে যারা অতিথি মেলে যারা সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।